আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি 27 ব্যাচের প্রথম আজকের এই ক্লাসটিতে, যে ক্লাসে আমরা আসলে তোমাদের বেসিক বিল্ডিং এ কাজ করব, যে ক্লাসে বাংলা প্রথম পত্রের একটা মহা গুরুত্বপূর্ণ কবিতা বিদ্রোহী, যেটার নাম শুনলে আমাদের সবারই হলো আত্মা শুকায় যায়, সেই টপিকটা নিয়ে কথাবার্তা বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, বিদ্রোহী কবিতা শুনলে আত্মা কেন শুকায় যাবে? তার কারণটা হচ্ছে বিদ্রোহী কবিতা এর মধ্যে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেটা শুনলে মাথায় এরকম বো 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 করে ঘুরতে থাকে। তার কারণ কি? তার কারণ তোমাকে হচ্ছে কে বলবে শির নেহারি দেখিয়া ওই শিখর হিমাদ্রির। তো শির নেহারি, গরুর মাংস, খাসির পায়া, গরুর পায়া দিয়ে নেহারি খাবো, আবার হিমাদ্রি, হিমাদ্রিটা কে? মানে একদম কিন্তু মাথা গরম অবস্থা। তার মানে শুনলে তো মনে হয় শির নেহারি শিখর হিমাদ্রি। আমার তো শির শিখর হিমাদ্রির মাথায় থাকে না, আমার চোখে পাশে নেহারি। আম্মু হচ্ছে গরম গরম গরুর পায়া দিয়ে নেহারি দিয়েছে, সাথে পরোটা দিয়েছে, সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আছে, ওগুলো খাচ্ছি, খুব ভালো লাগছে। বাট হুট করে রবীন্দ্রনাথ কি বলি কাজী নজরুল এসে বললো যে ভাই এই নেহারি সেই নেহারি না, এই নেহারি মানে দেখেছি চোখ বড় বড় করে, এমন। তো আশায় ঘুরে বালি এরকম একটা কন্ডিশন। তো সবকিছু মিলায় এরকম অনেক অজস্র টপিক আছে, অজস্র শব্দ আছে, যেটা ভাববো এক, হবে আরেক, কারণ কবিতাটা আমাদের নজরুল ভাইয়ার। তো নজরুল ভাইয়া কঠিন একটা কবিতা লিখছে। আর নজরুল ভাইয়া যে ব্যাকগ্রাউন্ড থেকে কবিতাটা লিখছে, সেই ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটু বলি, তিনি দেখিয়েছেন ব্রিটিশ শাসকরা কিভাবে আমাদের শাসনের নামে শোষণ করেছে এবং সেই শোষণের এগেইনস্টে কিভাবে বিদ্রোহ করা যায়, সেই পার্টিকুলার জিনিসটা। আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতাটা এমনই রসকসহীন বিরক্তিকর একটা কবিতা, যে কবিতাটা পড়লে দুইটা জিনিস মনে হইতে পারে, হয় তাই পড়াশোনা শেষ করি, পড়াশোনা আর করবো না, আব্বুকে বলে আব্বাটা রিক্সা কিনে দেওয়া, রিক্সা চালাবো, কোনো সমস্যা নেই, কিংবা বইটা জানলা দিয়ে ফেলে দিই। এই দুইটার যে কোনো একটা হচ্ছে কি আমাদের মন চাইবে। বাট আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, বিদ্রোহী কবিতার মধ্যে রস না থাকলো যেমনে পারি যতভাবে মজা করে এটা পড়ানো যায়, পড়ানোর একসাথে ট্রাই করব। নাম্বার 1। নাম্বার 2, সেটা হচ্ছে আমি বিগত 5 বছর ধরে বিদ্রোহী কবিতা হচ্ছে তোমাদেরকে পড়াচ্ছি, যে খুশিতে বেলুন উঠতেছে। বিগত 5 বছর ধরে হচ্ছে কি বিদ্রোহী কবিতা তোমাদেরকে পড়াচ্ছি, এন্ড তোমাদেরকে না, তোমাদের সিনিয়র ব্যাচদেরকে পড়াইছে আর কি, তোমরা তো প্রথমবার হইলো গিয়ে পাচ্ছ। বাট যে জিনিসটা হলো তো বলতেছি, বিদ্রোহী কবিতা কখনোই একটা সিঙ্গেল ক্লাসে পড়ানো যায় না। বিদ্রোহী কবিতার জন্য আল্লাহর ওয়াস্তে 2টা ক্লাস লাগে, কারণ বিদ্রোহী কবিতা শব্দার্থ ভর্তি আমার 1 ক্লাস লাগে। সো সবকিছু মিলায় এই ক্লাসটা পেইড গ্রুপে যখন হবে, পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য যখন আমরা নিব, তখনই কিন্তু 2 ক্লাসে নিব। সো পড়াটা শেষ হবে, টপিকটা শেষ হবে। বাট 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 আজকে এইখানে আমরা একটা ক্লাসে পুরো বিদ্রোহী পড়তে পারবো না মুন্নি, বুঝতে পারছো? সো আমরা কি করব, আমরা এই ক্লাসে যতটুকু পারি অতটুকু পড়বো, এবং তোমাদেরকে দেখাবো যে বাবা রে, আমি কিন্তু বিদ্রোহীর বস, আমার কাছে বিদ্রোহী না শিখতে পারলে অন্য কোনো জায়গায় পারবা না। বিঘ্ন, ঠিক আছে? সো দিস ইজ দ্য সিনারিও। ওয়েলকাম টু আওয়ার টুডেস ক্লাস। এবং এটা হচ্ছে 10 মিনিটস স্কয়ার অফিসিয়াল ফেসবুক অফিসিয়াল অ্যাপ, যে অ্যাপে হচ্ছে তুমি হয়তো অনেক ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ক্লাস করছো। ওয়েলকাম টু 10ms ইউনিভার্স, যেখানে হচ্ছে আমরা সবাই ক্লাস নেই, সবাই মজা করি, বিদ্রোহীর মতো বিরক্তিকর কবিতাকে মজার কবিতা বানিয়ে ফেলি। নজরুল ভাইয়া শুনলে কবর থেকে উঠে এসে আমাকে মারবে যে তুই আমার কবিতাকে বিরক্তিকর বলিস। আবার আরেকটা ভয়ের বিষয় আছে, কবি নজরুলের যে কবর, সে কবরের ঠিক পাশে আমার ঢাকা ইউনিভার্সিটি, আমার ফ্যাকাল্টি, আমার বিল্ডিং এর জানলা থেকে ওনার কবর দেখা যায়। তো ওখান থেকে উঠে এসে কিন্তু আমার ঘাড় মটকা দিতে পারে যদি আমি ওনার কবিতাকে আর বিরক্তিকর বলি। ওনার কবিতাটা অনেক সুন্দর, অনেক ভালো, জাস্ট পড়তে গেলে একটু দাঁতটা ভেঙে যেতে পারে, দ্যাটস ইট। এটা মধ্যে আর কোনো সমস্যা নাই। সো চলো আমরা নজরুল ভাইয়ার কবিতাটা পড়া শুরু করে ফেলি। এটার নাম কি? এটার নাম হচ্ছে কি বিদ্রোহী। লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাট তোমাদেরকে একটা টুইস্টিং ইনফরমেশন দিয়ে স্টার্ট করি। ইনফরমেশনটা হচ্ছে
সো আমি যদি হলো চিন্তা করি, একজন বলতেছে ভাইয়া কিভাবে নোট নিব, নো ওয়ারিজ, নোট নেওয়ার দরকার নেই, এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো একদম 100 আচ্ছা, সো ওকে, যেটা তোমাদেরকে বলতেছিলাম, আমরা জানি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বাট উনি হলো মুখে মুখে জাতীয় কবি। মানে তোমাকে আমি বললাম কে কাকে হচ্ছে আমি জাতীয় কবি বানাবো আজকে, শুভ, শুভকে চলো জাতীয় কবি বানাই দিই, শুভ হচ্ছে জাতীয় কবি। আমি বললাম যে শুভ জাতীয় কবি, শুভ জাতীয় কবি, শুভ জাতীয় কবি, বাট সেটাকে একটু কাগজে কলমে লিখতে হয় না, যে আজ হইতে ফারসিন ভাইয়া কর্তৃক শুভকে জাতীয় কবি বলে অধিষ্ঠিত করা হলো। নজরুলকে যখন ওই সময় দেশে আনা হয়েছিল, দেশে আনার পর তাকে নাগরিকত্ব দেওয়া হয় এবং জাতীয় কবির খেতাব দেওয়া হয়, বাট সেটা কাগজে কলমে ডকুমেন্টেশন করা হয় না, এই জন্য ডকুমেন্টেশনহীন তিনি আমাদের জাতীয় কবি। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে যে বিষয়টা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, অনেকে এই কথা শোনার পরে মনে করতে পারো যে ভাইয়া তারা আমার জাতীয় কবি কি, অন্য কেউ নাকি? না, অন্য কেউ না, উনি জাতীয় কবি, জাস্ট এটা তোমার কাগজে কলমে নেই, আমরা মুখে মুখে ওনাকে তোমার কাগজ মানে জাতীয় কবি হিসাবে জানি। আচ্ছা, এই যে নজরুল ভাইয়া ওই কোনায় দাঁড়ায় আছে, আমরা আসলে কবি পরিচিতি নিয়ে হলো আলাপ আলোচনা করি। আচ্ছা, আমার কাছে যে জিনিসটা হলো কি মনে হয়, কবি পরিচিতির যে বিষয়টা রয়েছে এটা খুব হলো কি সহজেই আমরা নিজেদের মধ্যে হলো কি পড়াশোনা করে ফেলতে পারবো, বা আলাদা করে হচ্ছে কোনো কিছু করা লাগবে না। তার কারণটা কি? তার কারণটা হলো কবি পরিচিতি হলো কি খুবই সিম্পল, জাস্ট এখানে কি দেওয়া আছে দেখো, এখানে তোমার হচ্ছে কবির যে নামটা, সরি আচ্ছা কোথায় গেল, এই তো এইটা, এখানে দেখো কি দেওয়া আছে, এখানে তোমার কবির নাম দেওয়া আছে, জন্ম, শিক্ষা জীবন, এগুলাতে আসলে তোমার পড়ানোর তেমন কিছু নাই। এখানে তোমার কি নাই? পড়ানোর তেমন কিছুই নাই, জাস্ট নিজেদের মধ্যে একটা রিভাইজ দিতে হবে, যেই জায়গাটা পড়াবো সেটার দিকে চলো হলো গিয়ে আমরা চলে যাই। শোনো, আমাদের এখানে যেটা হলো গিয়ে পড়তে হবে বা আমার এন থেকে পড়ানো দরকার, পেশা টেশা এগুলো ভাবে লাগে না, সাহিত্য কর্মটা। তোমাদেরকে এখন আমি কয়েকটা সাহিত্যকর্ম দাগাই দিব, এন্ড আমি তোমাকে হলপ করে বলতে পারি আমার দাগানো সাহিত্যকর্ম থেকে কোনো জায়গায় কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না, মানে আমি যেগুলো দাগাই দিব ওইটা বাদে আর কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে না। দেখো, যেরকম অগ্নিবীণা, বিষের বাসী, অবশ্যই হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। সাম্যবাদী কই, এতো সাম্যবাদী মনে রাখতে হবে, আর এখান থেকে প্রলয় শিখা মনে রাখতে হবে। তার মানে এখানে আমি চারটা কাব্যগ্রন্থ হইল বেসিক্যালি দাগাই দিছি। এই যে তোমার চারটা কাব্যগ্রন্থ রয়েছে, এগুলা বাদে আর যেগুলা আছে ওগুলা তোমার কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, কোন জায়গায় ওভাবে হইলো আসেও না, তাই সবকিছু মিলে আলাদা করে আর কোনো মানে ওটা যে আলাদা করে প্রেশার নিয়ে পড়তে হবে এমন কোন হলো প্যারা নাই। তো এখানে তো চারটা দাগাই দিলাম, 1 2 3 4, এই চারটা আমরা সবাই একটু বেশ ভালোভাবে মাথায় রাখবো, আগাই সামনের দিকে। সো তার পুরস্কার ও সম্মাননা দেওয়া রয়েছে। জীবন বসান কত সালে মৃত্যুবরণ করেন? 1976 সালের 29শে আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। আচ্ছা বাচ্চারা, তোমাদেরকে একটা অপশন দিই, অপশনটা হচ্ছে, এখন আমরা এই কবিতার শব্দার্থ টিকা পড়া শুরু করব, অর এলস শব্দার্থ টিকা অনেক বড়, দুইটা অপশন, আমরা কয়েকটা শব্দার্থ টিকা পড়বো, কয়েকটা জিনিস তোমাদেরকে বুঝাবো, না হয় মূল কবিতার দিকে চলে যাব, মানে শব্দার্থ পড়াবোই না, কারণ আজকের এক ক্লাসে ফুল শব্দ পড়ানো পসিবল না, ম্যাক্সিমামই 7-8টা পড়াইতে পারি, 7-8টা পরে মূল কবিতা যেতে পারি, না হয় একদমই শব্দার্থ না পড়ায় মূল কবিতায় যাইতে পারি। কোনটা করব? অপশন 1, 7-8টা শব্দার্থ পড়ে মূল কবিতায় চলে যাব, তাহলে মূল কবিতা পড়তে বুঝতে সুবিধা হবে। আর অপশন 2 যেটা তোমার মূল কবিতা ডিরেক্ট চলে যাবো, শব্দার্থ পড়াবো না, কোনটা চাও তোমরা বলো তো? অপশন 1, 7-8টা শব্দার্থ পড়ায় মূল কবিতায় চলে যাব। অপশন 2, শব্দার্থ পড়াবো না, মূল কবিতায় চলে যাবো। বাট অপশন 1 একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে তুমি তাহলে কবিতাটা ইজিলি বুঝতে পারবা। কোনটা? অপশন 1 নাকি অপশন 2? অপশন হাফ হাফ, প্রিটি স্মার্ট। ওকে, অপশন 1, অপশন 1, ইয়েস আজিত ডাইড। ওকে, অপশন 1 ঠিক আছে। তাহলে মোটামুটি সবাই হচ্ছে কি অপশন
শব্দার্থ তারপরে কবিতা, ঠিক আছে? তাহলে সব শব্দ পড়া পসিবল না, কয়েকটা করে শব্দার্থ হচ্ছে কি পড়ি। চলো, নেহারি, যে নেহারি দেখে মানে নেহারিতে অ্যাকচুয়ালি আমাকে কাজী নজরুল ধোকাটা দিছে। আমি কি ভাবছি, আর লোকটা বললো নেহারি মানে দেখে পারছি, তুমি দেখে বুঝো নেহারি মানে গরুর পায়া না। এটা যখন কাজী নজরুল আমাকে বললো আমার খুব কষ্ট লাগলো। ওকে, সো দেখি আমরা নেহারি মানে দেখে প্রস্তুত করা, আমার মনে হয় না এটা কারোর কিছু বুঝবে। আমি তো শির নেহারি দিয়ে ভাবছি যে তোমার গরুর মাথা দিয়ে হয়তো নেহারি বানাবে কিছু একটা, বাট না, এখানে শির নেহারি মানে কবি বলতেছে শির মানে মাথা, নেহারি মানে দেখে, শির নেহারি মানে আমার মাথা দেখে। আচ্ছা, অর্থাৎ কবি বলতেছেন শির নেহারি শির নেহারি ওই শিখর হিমাদ্রির। কবি বলতেছেন হিমালয় পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ পৃথিবীতে। ওই হিমালয় পর্বতমালা আমার মাথা দেখছে যে আমি একদম উঁচু মাথা করে দাঁড়িয়ে আছি, আমি কখনো এভাবে ঝুলে পড়তেছি না অন্যায়ের সামনে, আমি এভাবে মাথা নত করতেছি না। এইটা দেখে ওই যে তোমার হিমাদ্রি রয়েছে বা হিমালয় পর্বতমালা রয়েছে, হিমালয় পর্বতমালা খুবই অবাক হচ্ছে, অবাক হয়ে বলছে আরে বাবা, এই লোকটা তো অন্যায়ের সামনে মাথা নতই করে না, তাহলে ওকে আমি কুর্নিশ জানাই। সো কবি বলতেছেন শির নেহারি ওই শিখর হিমাদ্রির। এখানে তোমার যে হিমাদ্রি শব্দটা রয়েছে, হিমাদ্রি বলতে বোঝায় তোমার হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা। এই যে হিমালয় পর্বতমালা, সে হচ্ছে কবিকে দেখে জি স্যার, জি স্যার এভাবে মাথা নত করতেছে, দ্যাটস ইট। ওকে, এরপর দেখি মহাপ্রলয়। ভাই খুবই সিম্পল ভাই, মহাপ্রলয় মানে কিয়ামত, কিয়ামত চলে আইছে রে ভাই, কিয়ামত চলে আইছে, পৃথিবী সব ধ্বংস হচ্ছে, তাও আমি বিদ্রোহী পড়াচ্ছি। মানে এই জায়গা থেকে যদি হইলো আমি চিন্তা করি, মহাপ্রলয় মানে হচ্ছে কিয়ামত। এবং হিন্দু পুরাণ বা হিন্দু মাইথোলজি অনুযায়ী তোমার এখানে বলা হয় যে এই মহাপ্রলয় যখন ঘটবে তখন সৃষ্টির দেবতা যে ব্রহ্মা রয়েছে, ব্রহ্মারও আয়ুর অবসান ঘটবে। আরে আজকে রিমার বলে হ্যাপি বার্থডে। ওকে, সো রিমাকে হচ্ছে গিয়ে আমরা হ্যাপি বার্থডে জানাই। রিমা কংগ্রাচুলেশনস, তোমার আজকে হ্যাপি বার্থডে, তোমার জন্য রইল অনেক অনেক হচ্ছে ভালোবাসা, এবং হচ্ছে তোমার এই বার্থডেটা হচ্ছে কোনো সুন্দর যাক, আর এই সুন্দর দিনে তুমি একটা সুন্দর কবিতা পড়তেছো, এই জন্য তোমার জন্য আরো একটা ভালোবাসা রইলো। ওকে, ডান। সো গেল মোটামুটি, এবার হচ্ছে গিয়ে আমরা সামনের দিকে হইলো আগাই। সো দেখি সৃষ্টির ধ্বংসকাল, এই প্রলয়ের সৃষ্টির দেবতা ব্রহ্মারও হচ্ছে তোমার আয়ুর অবসান ঘটবে। আচ্ছা, সো আগাই সামনের দিকে। এরপরে দেখি নটরাজ। এই পোলাপান, তোমরা কারা কারা ছোটবেলায় নটরাজ পেন্সিল ইউজ করছে? আমি ইউজ করছি। নটরাজ পেন্সিল কারা কারা ইউজ করছে? এই বার্থডের গুণগান শেষ, তোমার আমার বাংলাদেশ, আসো নটরাজ পড়ি আমরা। নটরাজ পেন্সিল কারা কারা হচ্ছে দেখছো একটু বলো তো। শুভর শখের দেখি কমতি নাই, আমি পড়াই নটরাজ আর ও হচ্ছে গিয়ে বলে কেক কাটবে। হাই রে আল্লাহ। আচ্ছা, নটরাজ পেন্সিল দিয়ে কারা কারা লিখছো? নটরাজ পেন্সিল দিয়ে কারা কারা লিখছো? বেস্ট ট্রিট ছিল পারসেন ভাই। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ইউজ করছি প্রিয়ন্তী ঘোষ, সাব্বাস। আমি করেছি হ্যাপি ডাউন করতে, নিয়াজ করছে। আচ্ছা, আমি জানো ছোটবেলায় ভাবতাম কি নটরাজ পেন্সিলটা তোমার হচ্ছে, আমি জানি না, আমার নটরাজ পেন্সিলটা আগে যে তোমার নট শব্দটা হইল গে থাকতো, নট মানে এটাকে আমি NOT এই অ্যাঙ্গেলে দেখতাম, এবং আমার কাছে মনে হইতো যে এই পেন্সিলটা ইউজ করা ঠিক হবে না, তাই আমি নটরাজ দেখতাম হলো গে তোমার ইয়াতে দোকানে, বাট নট আমার মাথায় কাজ করতো। আচ্ছা, নটরাজ আগে নট আছে, তার মানে পরীক্ষার হলে যদি আমি এই পেন্সিল দিয়ে লিখি আমার পরীক্ষাটা নট হয়ে যেতে পারে, তো আমি এই ভয়ে বুঝছো নটরাজ ইউজ করতাম না, আমি ফেভার ক্যাসেল ইউজ করতাম। তো ঠিক আছে, তো হোয়াটএভার, আমরা অনেকেই হচ্ছে কি তোমার নটরাজ পেন্সিলটা ইউজ করছি, অনেক হাত আছে প্রথমবারের মতো শুনতেছো। নটরাজ এই যে তোমার নামটা তোমার আসছে হিন্দু পুরাণ থেকে। তোমরা এই কবিতাটা পড়ার সময় বারংবার আমার মুখ থেকে একটা শব্দ শুনবা, এটা হচ্ছে কি হিন্দু পুরাণ। হিন্দু
পুরাণ, পুরাণ মানে ওল্ড না, বুঝছো? এটা হলো আরেক পুরাণ। এই পুরাণ মানে হচ্ছে তোমার মাইথোলজি, ঠিক আছে? হিন্দু মাইথোলজি। হিন্দু মাইথোলজি কি আমরা কিন্তু হচ্ছে গিয়ে জানি, তোমার হিন্দুদের যে হচ্ছে তোমার কিতাব রয়েছে, আমার সাথে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী থেকে থাকো, আমি যদি কোনো জায়গায় ভুল বলে থাকি আমাকে প্লিজ কারেক্ট করো। তোমার তোমাদের হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি যেটা বলে রামায়ণ বা গীতা, এই একটা হলো কি বই রয়েছে, এটা তোমাদের ধর্মগ্রন্থ। হিন্দু শিক্ষার্থীরা যারা আমার সাথে রয়েছে, যেহেতু আমি তোমাদের ব্যাপারে কম জানি, আমি ভুল বলতেই পারি, যদি কোনো জায়গায় ভুল বলি প্লিজ আমাকে কারেক্ট করো। তোমার হচ্ছে তোমাদের যে ধর্মগ্রন্থটা রয়েছে রামায়ণ বা গীতা, সেখানে কিন্তু আসলে মহাভারতের একটা তোমার বিশাল বর্ণনা দেয়া রয়েছে। মহাভারতে তোমার কিন্তু দেখা যায় যে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সেখানে দেবদেবী নিয়ে কথা বলা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে লঙ্কাপুরী নিয়ে কথাবার্তা বলা হয়েছে, দেন রাবণকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে, মেঘনাথকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে, অনেক কিছু অনেক কিছু। তোমার এই যে পুরাণ বা মাইথোলজিতে এই বিষয়গুলো ব্যাখ্যা করা হয়, যেটা দেখতে শুনতে অনেকটা হচ্ছে কাল্পনিক মনে হয়, বা মনে হয় যে আল্লাহ এরকম এরকম ঘটনা ঘটছে। এটাই বেসিক্যালি হচ্ছে কি পুরাণ বা হলো কি মাইথোলজি। আচ্ছা, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমার ফোনে একটা মানে আজান দেয় আর কি, ওই আজানটা বাজতেছিল। তো যেটা হচ্ছে কি আমি তোমাদেরকে, আচ্ছা পারমিতা বলতেছে ভাই আমি হিন্দু, আপনি ঠিকই বলছেন, ওকে থ্যাংক ইউ পারমিতা। ঠিক আছে, তো ওইখানে এই জিনিসগুলোর ব্যাখ্যা রয়েছে, এটাকে আমরা হিন্দু পুরাণ বলতে পারি। তো পুরাণে বেসিক্যালি আমরা কি দেখি, পুরাণে হচ্ছে কি দেখি মানে প্রত্যেকটা জিনিসের স্টোরির মতো করে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে রাম এটা করেছে, তারপর অর্জুন এটা করেছে, তারপরে হলো গিয়ে তোমার আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে প্রধান দেবতা রয়েছেন, প্রধান দেবতা এই এই কাজ করেছেন, প্রধান দেবী এই এই কাজ করেছেন, দেবী সরস্বতীর দায়িত্ব এগুলো ছিল, দেবী অন্নপূর্ণার দায়িত্ব এগুলো ছিল, মানে বিভিন্ন বিষয় নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হয়। এটাই হচ্ছে তোমার হিন্দু পুরাণ, বাট শর্ত একটাই, কথাবার্তা গুলা তোমার স্টোরি আকারে বলা হয়, মানে গল্পের মতো, ঠিক আছে, গল্পের মতো বলা হবে। সো এটাই হচ্ছে হিন্দু পুরাণ। হিন্দু পুরাণ বা হিন্দু মাইথোলজিতে তোমার নটরাজ নামক একজনের কথা বলা হয়, এবং এই মানুষটা কে, এই বান্দাটা কে, ইনি হচ্ছেন মহাদেব, হিন্দুদের যে প্রধান দেবতা। যারা হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী রয়েছে, আমি যদি কোনো জায়গায় একটা সিঙ্গেল ভুল ইনফরমেশন দিয়ে থাকি প্লিজ ডু লেট মি নো। মুসলিম হিসেবে যতটুক পারি, যতটুক হলো জানি, ওটার থেকে হলো আমি আমাদের জ্ঞানটা তোমাদের সামনে প্রকাশ করি। বা যেহেতু ধর্মীয় বিষয়, অনেক অনেক সেন্সিটিভ একটা ইস্যু, আমার দ্বারা ভুল হতেই পারে, হয়তো আমি একটা জিনিস বুঝাতে চেয়েছি বাট অন্য একটা জিনিস বলে ফেলেছি, হতেই পারে। জাস্ট আমাকে একটা বার হচ্ছে গিয়ে বলবা যে ভাইয়া এটা ভুল, আমি ভাই মানে নিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এতটুকু ফ্রিডম তোমার আমার ক্লাসে আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো মহাদেব যিনি রয়েছেন, যেটি হলো হিন্দু ধর্মের প্রধান দেবতা, তার আরেকটা নাম, তার আরেকটা নাম হচ্ছে নটরাজ। এটা তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে হচ্ছে কি আমরা সাহায্য হলো কি করি, তোমাদের বুঝাতে হেল্প করি। আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা যারা মুসলিম তারা জানি আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম রয়েছে, যেরকম রাহমান, গাফফার, এই ধরনের কিন্তু অনেকগুলো হচ্ছে নাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। কোনটা দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহ পরম দয়াশীল, কোনটা দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহ মহাপরাক্রমশালী, কোনটা দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহ দানশীল। তো এই যে তোমার বিষয়টা, একইভাবে হিন্দুদের যে প্রধান দেবতা, তার একটা নাম হচ্ছে কি নটরাজ। এই নটরাজ যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যখন কিয়ামত হবে বা যখন পৃথিবী ধ্বংস হবে, তিনি একটা প্রলয়ঙ্কারী নৃত্য দিবে বা প্রলয়ঙ্কারী একটা নাচ দিবে। এই যে প্রলয়ঙ্কারী নাচটা, এই নাচের কারণেই পৃথিবী ধ্বংস হওয়া শুরু করবে, এবং এই নটরাজ দিয়ে তার ভয়ঙ্কর নৃত্যময় যে মূর্তিটা রয়েছে, সে ভয়ঙ্কর নৃত্যময় মূর্তিটার কথা বলা হয় যে প্রলয়ঙ্কারী একটা হলো নাচ হচ্ছে, পৃথিবী ধ্বংস হওয়া শুরু হয়ে গিয়েছে, এবং এই রূপটাই হচ্ছে মহাদেবের নাম নটরাজ। মহাদেবের এই রূপটার নামই হচ্ছে তোমার নটরাজ। বুঝছি কি বুঝি নাই বাচ্চারা, একটু বলো বুঝছি কি বুঝি নাই? নটরাজকে বুঝতে পারছি?
নটরাজ বুঝতে পারছি আমরা? ওকে, এই বাচ্চারা একটা কথা বলি, ক্লাসের সময় যে কোনো টাইমে স্ক্রিনশট নিবা। এই ক্লাসের কিন্তু তোমাদের একটা ফিডব্যাক দেওয়া লাগবে যে ক্লাসটা কেমন হয়েছে। তোমরা যদি এই ফিডব্যাক গুলা দাও সেই অনুযায়ী কিন্তু তোমাদের জন্য আমি গিফটের ব্যবস্থা করব। তোমরা এই গিফট পেতে চাও কিন্তু কাইন্ডলি কমেন্টে জানাও। অলরেডি 6 জন গিফট পাচ্ছ। সো ওই যে গিফট গুলা আছে ওই গিফট গুলা হচ্ছে আগামী রোববার দিন ডেলিভারি করে দেওয়া হবে। আশা করতেছি নেক্সট উইকের মধ্যে তোমরা হচ্ছে পেয়ে যাবা। সো আমরা যদি হলো বলি, তোমরা যদি আজকের যে ক্লাসটা রয়েছে আজকের এই ক্লাসের রিভিউ দাও, তাহলে 3 জনকে আমার তরফ থেকে বই দেওয়া হবে, 3 জনকে বুক দেওয়া হবে, ঠিক আছে? সো তোমরা কিন্তু ক্লাসের রিভিউ দিবা, ঠিক আছে? ডান গেল। এরপর দেখি কানুন। কানুন মানে হচ্ছে কি আইন। টর্পেডো মানে হচ্ছে কি তোমার ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। ভীম মানে হচ্ছে কি তোমার ভীষণ ভয়ানক পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, ইনি গদা নিয়ে যুদ্ধে পারঙ্গম। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করি। বোর্ডে অ্যাকচুয়ালি অনেক লেখালেখি চলে আসছে। দেখো, কানুন মানে আইন, আইন কানুন নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি টুং টুং ইত্যাদি এসব বিষয় হলো বলা হচ্ছে। না রবিবারে হচ্ছে কি আমরা ঢাকা থেকে গিফটটা ছাড়বো, সো বিভিন্ন জায়গায় পৌঁছাতে তোমার বৃহস্পতিবার পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? এটাই। আচ্ছা, কানুন হচ্ছে কি তোমার আইন। টর্পেডো কি? টর্পেডো হচ্ছে কি ডুবোজাহাজ। তোমাদেরকে একটা হলো কি মুভির নাম বলি, বাংলা ক্লাস করার মজা আছে অনেক, বুঝছো? এরকম মুভির নাম বলবা, মুভিগুলো দেখে দেখে আসবা। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা আমাদের পেইড ক্লাসের আগে ঘাজি অ্যাটাক, এই যে মুভিটা আছে ইন্ডিয়ান একটা মুভি, এই মুভিটা হচ্ছে কি দেখবা। এই ঘাজি অ্যাটাকে তোমার এই জিনিসটা হয় পাকিস্তান ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান, ওরা কি করে পানির তলায় যুদ্ধ করে। মানে এই দুটা রাষ্ট্র এমন কোন জায়গায় নাই যে যুদ্ধ করে না। ভাই তুমি বলো, মানে মানুষের সেন্স কোন লেভেলে গেলে পানির তলে বসে বসে যুদ্ধ করে? ওকে, করছে। ভারতের একটা পোর্ট আছে, আমাদের যেরকম পোর্ট আছে চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, তেমনি ভারতের একটা পোর্ট আছে বিশাখাপট্টনম দখল করতে পাকিস্তানের একটা সাবমেরিন যাইতেছিল। এরপর সাবমেরিন যাইতে যে বিশাখাপট্টনমকে সেভ করতে ভারতের একটা সাবমেরিন আসছে, এবং এই দুই সাবমেরিনের মধ্যে ঠুয়াঠুই শুরু হয়েছে। এখন অবভিয়াসলি ওরা হচ্ছে এই মানে সাবমেরিনের সাথে সাবমেরিন ঠুয়াঠুই করবে না, ওরা সাবমেরিন থেকে একটা জিনিস পুটুস করে একটু পরপর ছাড়ে। এটা হলো পাকিস্তান পুটুস করে একটা ছাড়ে, ইন্ডিয়া কোন রকমে বাইচে যায়। তারপর ইন্ডিয়া পুটুস করে একটা ছাড়ে, পাকিস্তান কোন রকমে বাইচে যায়। এই যে জিনিসটা ছাড়ে এটাই হচ্ছে তোমার টর্পেডো। ভাই খুবই সিম্পল, বন্দুক থেকে গুলি ছাড়ে, গুলি যেটা, সাবমেরিন থেকে টর্পেডো ছাড়ে, টর্পেডো সেটা একই জিনিস, বুঝতে পারছো? খালি টর্পেডোর সাইজে হাব্বু গুব্বু। ওকে, টর্পেডো ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। তো টর্পেডো বলতে আমরা কি বুঝাই? তোমার ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র গেল। এরপর হচ্ছে তোমার ভীমকে আচ্ছা, আমাদের সাথে যে হিন্দু শিক্ষার্থীরা রয়েছে তোমাদের হেল্প লাগবে। আমরা জানি হিন্দু ধর্মে, আমরা কোনো স্পয়লার দেই, হিন্দু ধর্মে 5 জন পাণ্ডব রয়েছে। একজন হচ্ছে কি ভীম, আর একজন হচ্ছে কি অর্জুন। অর্জুন মেবি প্রথম পাণ্ডব, ভীম হচ্ছে সেকেন্ড পাণ্ডব, 3, 4, 5 আমি ভুলে গেছি। সো তোমরা একটু কাইন্ডলি পারমিতা আমাকে হেল্প করতে পারো, পঞ্চ পাণ্ডবের যা বাকি যে 3 জন রয়েছে, অর্জুন ভীম আর একটা জানি হলো কি আরো 3 জন রয়েছে, 3 জনের নাম একটু কেউ আমার সাথে শেয়ার করো। সো এই পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব হচ্ছেন ভীম। বেসিক্যালি পঞ্চ পাণ্ডব এই জন্য বলা হয়, তারা হচ্ছে কি যুদ্ধের জন্য এক একজন এক এক রোলে পরাক্রমশীল ছিল। ফর অ্যান এক্সাম্পল, আমাদের যে হচ্ছে কি বলে অর্জুন, পঞ্চপাণ্ডবের প্রথম পাণ্ডব অর্জুন হচ্ছে তীরন্দাজিতে একদম পারফেক্ট ছিল। তিনি হলো গিয়ে তোমার শূন্যের দিকে তাকায় তীর ছুঁড়ে হলো মাছের চোখ হলো গিয়ে ভেদ করতে পারতো, ঠিক আছে? সো ওই যে তোমার বিষয়টা রয়েছে, তার মানে কি বুঝতে পারতেছি, অর্জুনের হলো একদম সঠিক নিশানা ছিল। আর ছিল হলো কি
ভীম ছিল মহা শক্তিশালী। আচ্ছা, এই যে অ্যান্সার দিয়ে দিছে পারমিতা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, মহাদেব। হ্যাঁ, ভীম আর অর্জুন বাদে আরো যে তিনজন রয়েছে, যুধিষ্ঠির, নকুল, সহদেব, সরি, যুধিষ্ঠির, নকুল, সহদেব, এই মোট হচ্ছে কি পাঁচজন। তো যে ভীম যে রয়েছে, ভীম হলো গিয়ে ভয়ঙ্কর শক্তিশালী, এবং সে হচ্ছে এরকম একটা গদা নিয়ে হাঁটতো। গদাটা কি? গদা ঠিক এক্স্যাক্টলি বোতলটার মতো দেখতে, বাট কাঠের তৈরি হয়, এইভাবে তোমার ঘুরায় ঘুরায় ঢাম, এভাবে হচ্ছে গিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করত। এটাই হচ্ছে তোমার বেসিক্যালি গদা। এবং তার যুদ্ধ আসলে অনেক ভয়ঙ্কর হতো, এবং তিনি অপর জনকে একদম প্রকাশ করে তোমার ধ্বংস করে ফেলতো। আচ্ছা, শ্রেয়া ভালো অ্যান্সার দিয়েছ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ঠিক আছে, ভেরি গুড। গাই সামনের দিকে। ওকে, ধৈর্যটি। আচ্ছা, এই ধৈর্যটি বলতে গেলে আমি যখনই হচ্ছে ধৈর্যটি নিয়ে কথাবার্তা বলি বা ধৈর্যটি বুঝাই, তখন আমার ছাত্রীরা একটা জিনিস খুব মানে ইয়া করতে পারে, মিলাইতে পারে। আমার সকল ছাত্রীরা এই মুহূর্তে ক্লাস করতেছো, তাদের হচ্ছে কি একদম অনেক লম্বা লম্বা চুল, কোমর পা ছাড়াই গেছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের চুলে কখনো জটা লেগেছে? জটা ছাড়াতে যে কি চুল ছিঁড়ে আসছে? জটা ছাড়াতে তেল দিতে গিয়ে কি আপনার মা আপনার উপরে অনেক চিল্লাফাল্লা করেছে? এই সমস্যা যদি আপনি পড়ে থাকেন, তাহলে যুধিষ্ঠিরটা আপনি সবার আগে ভালো করে বুঝবেন। একটু অ্যাড দেওয়ার মতো, অ্যাডভার্টাইজমেন্টের মতো হচ্ছে গিয়ে বললাম। বেসিক্যালি আমাদের ছেলেদের মাথায় এই প্রবলেমটা কম হয়, কারণ ছেলেদের মাথায় জট অ্যাকচুয়ালি কম ধরে, বাট মেয়েদের মাথায় প্রায় শুনি যে একদিন হয়তো কোনো কারণে চুল আসছে না, চুলে জট পাকায় গেছে, এই ধরনের সিচুয়েশন হলো কি অনেক দেখি। সো যখন চুলের মধ্যে জট পাকায়, ফর এন এক্সাম্পল, তোমাদের হচ্ছে কি চুলের তুমি 3-4 দিন চুল আশ্রাও নাই, 3-4 দিন চুল আশ্রাও নাই, এরপর হচ্ছে তোমার কি হলো, চুলের মধ্যে জট পেকে গেল। এরপর তুমি তোমার আম্মুর কাছে কাছে, আম্মু চুলে জট পাকায় গেছে, তেল লাগাই দাও। সো তোমার আম্মু তেল লাগানোর জন্য চুলে হাত দিলো, চুলটা এরকম জাস্ট এরকম হলো গে ছিল হয়তো। আচ্ছা, এই মুহূর্তে বড় চুল বলা কেউ থাকলে ভালো হইতো, চুলটা হচ্ছে আরো প্যাঁচা এটা পাখির বাসা হইলো গে হয়ে গেল। সো এই যে বিষয়টা, এই সিনারিওটা আমরা সবাই দেখছি। এবার আসলে আমরা ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে পড়ি। শিব বা মহাদেবের অন্য নাম জটাধারী, শিবের জট ধূম্ররূপী বলে তাকে ধূর্যটি বলা হচ্ছে। তোমার শিব দেবতার যে চুল, জট পেকে এরকম এরকম হচ্ছে গিয়ে তোমার চুল হচ্ছে গিয়ে উপরের দিকে উঠে গেছে, এবং এই যে এরকম হলো গিয়ে চুলটা উপরের দিকে উঠে যায়, দেখে তখন এটাকে ধোয়ার মতো দেখায়, তোমার ধোয়ার মতো। এটাকে হচ্ছে কি আমরা কি বলতে পারি, ধূম্র। এটাকে আমরা কি বলি, ধূম্র। মানে তার চুলটা জট পাকায় এমন অবস্থা হয়ে আছে, দেখে মনে হচ্ছে মাথা দিয়ে ধোয়া উঠতেছে। তোমাদের মাথায় যদি চুল হলো গিয়ে এরকম জট পাকায় যায়, জট পাকায় দেখলাম কি রে পাগলের মতো চুলটা করে আছে, আসছে না টাসছে না, নোংরা চোর একটা, আমরা বলি না? তো ঠিক ওই রকমই চুলটা হচ্ছে গিয়ে তোমার মহাদেবেরটা হলো কি ভয়ঙ্কর দেখায়, তার দেখা হচ্ছে মনে হয় যে মাথা থেকে ধোয়া বের হচ্ছে, তোমার একটা কি ধূম্ররূপী মনে হয়, এবং এই জন্য তাই কি বলা হয়, ধূর জটি। জটা থেকে হলো জট থেকে জটি, আর ধূম্র থেকে হচ্ছে কি ধূ, হয়ে গেল আমার ধূর জটি। এরপর আসি এলোকেশে, বাট এই মুহূর্তে আজান দিচ্ছে, আমার নামাজে কোনো ব্রেক দিব না, যেহেতু এশার নামাজ, আমরা পরও নামাজটা করতে পারবো, হাতে অনেক টাইম থাকবে, জাস্ট আজানকে সম্মান জানিয়ে আজান শেষ না হওয়া পর্যন্ত আমরা 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট লাগবে আজান শেষ হতে, তারপরে আমরা আবার ব্যাক করছি।
ওকে, ঠিক আছে, ডান। থ্যাংক ইউ সো মাচ। আমরা হলে আজানকে সম্মান জানাই, একটু হলে ওয়েট করছি। আবার আসো, ক্লাসের যে বাকি অংশ রয়েছে, বাকি অংশ হচ্ছে গিয়ে তোমার শুরু করি, ঠিক আছে? ডান। সো আমরা এখানে হলো কি দেখতে পাচ্ছি? আমরা হলো দেখতে পাচ্ছি তোমার এলোকেশন। এবার মেয়েরা, তোমাদের চুলে তো হচ্ছে জট টট লেগে গেছে। এবার সে ধরো আম্মুর হলো গিয়ে গাতানি টাতানি খেয়ে, মারধর খেয়ে চুলে তেল দিলা, তেল দিয়ে সারা রাত লাগলা, পরদিন শ্যাম্পু দিলা, আরো জানি কি দাও, কন্ডিশনার দিলা, তারপর আরো জানি কি সিরাম টিরাম হাবি জাবি সব দিলা। দেওয়ার পরে পরদিন তো তোমার চুল একদম এদিকে সেদিকে দুলছে, খুবই একদম সুন্দর একটা হলো অবস্থা। মানে তোমার চুলটা এলিয়ে আছে একদম। আমার চুল তার মেয়েদের মতো বড় না, বড় থাকলে দেখাইতাম, তার উপরে চুলও নাই। সো বেসিক্যালি এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তোমার চুলটাকে এবার আমি ঠিক করে ফেলছি, জট পাকাইলাম, এবার চুলটা ঠিক করে ফেলছি। এই যে এলোকেশে, এই এলোকেশের কথা এখানে বলা হচ্ছে। প্যারা হইতেছে ভাই, চুল ছিল তোমার এলোকেশে, সুন্দর কথাবার্তা, প্যারাডারা নাই। সাডেনলি নজরুল ভাইয়ার কি জানি মনে হইলো, সে বলল এই এলোকেশ হচ্ছে অকাল বৈশাখী ঝড়। এবার দেখো, বৈশাখী ঝড়ে তোমার যেভাবে বাতাসগুলা হচ্ছে, তোমার বাতাসে গাছ এদিক সেদিক সেদিক করে, ঠিক তেমনি এলোকেশ হলে তুমি জাস্ট মাথায় এরকম করবা, সুন্দরভাবে চারদিকে তোমার চুলটা দুলবে, খুবই সুন্দর লাগবে, ভিডিও করবা, ফেসবুকে দিবা, অনেক অনেক ভিউ হবে। এরকম হইলো গিয়ে জিনিসপত্র এখানে কিছু বলা হচ্ছে। তার মানে এই যে তোমার বিষয়গুলা, এখানে আমরা কি দেখতে পাই যে আমার এলোকেশের সাথে নজরুল অকাল বৈশাখীর তুলনা করে ফেলেছে। ঠিক আছে, ডান। ওকে, নজরুল ভাইয়া অনেক অ্যাডভান্স ছিল। আমরা দেখি এরপর, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদ্যার্থীর ভাইরে। এখন হচ্ছে বলবা কার কাছে আমরা বাংলা পড়ি, কেন জানো? আমি হচ্ছে যে যখন আমি তোমাদের বয়সে ছিলাম, আমি প্রথম যেদিন লাইনটা পড়ছে, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদ্যার্থীর, আমি ড্যাম শিওর ছিলাম এটা প্রিন্টিং মিস্টেক বা টাইপিং মিস্টেক, এবং আমি ভাবতেছিলাম যে কবি হয়তো লিখতে চাইছে আমি বিদ্রোহী সুতা বিশ্ববিদ্যার্থীর। আমার আম্মু আবার সেলাই টেলাই করে, তো আম্মুকে মাঝে মধ্যে সেলাইয়ের যে সুতা, যেটা সুয়ের মধ্যে ঢুকাই দিতে হবে পড়ি, বুঝছো? তো আমি হচ্ছে ভাবতাম যে ওই সুতাকে বোঝানো হইতেছে, বাট ভুলে ভালে এখানে সুত লিখছে। তো দেন এগেইন কলেজে যখন পড়তে গেলাম, স্যার বলতেছে যে আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদ্যার্থীর সুদ মানে হচ্ছে কি পুত্র। পরে আমি ভাবলাম পুত্রটা কি দেখতে সুতার মতো শুকনা, এরকম কিছু নাকি? বাট পরে ভাবলাম যে না, এগুলো সবই হচ্ছে ভ্রান্ত ধারণা। সুদ হলো গিয়ে তোমার পুত্র শব্দটার একটা প্রতিশব্দ। সো এখানে আমরা কি দেখতে পাই? আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদ্যার্থীর, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদ্যার্থীর। এর মানে কি বাচ্চারা? এর মানে হচ্ছে আমার আসলে তোমার কি বলবো এটাকে, আমি আমার জায়গা থেকে পৃথিবীর পুত্র, পৃথিবীর সন্তান, পৃথিবীর সন্তান হিসাবে আমার পৃথিবীর প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য বোধ রয়েছে, দায়িত্ব কর্তব্য বোধ আমার পালন করতে হবে। ওকে, তো এখানে আরো বেশ কিছু রয়েছে, আমরা স্কিপ করে যাই। এরপর দেখলে চেঙ্গিস, চেঙ্গিস হলো একটা লোক যে হচ্ছে যুদ্ধ বিগ্রহ করতো, সো এর কথা বলা হচ্ছে। কুর্নিশ মানে এই যে আমি এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে? সে ধরো আমার সামনে তোমরা আসো যে ভাইয়া আমি তো এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছি, বলো আল্লাহ তাই? এরপর পিছিয়ে গিয়ে তোমাকে এরকম কুর্নিশ করে বলবো কংগ্রাচুলেশনস, তুমি ভালো একটা রেজাল্ট হলো গিয়ে করতে পারছো। ওকে, ডান। তো ঈশান বিশানে ওঙ্কার,
ঈশান বিশানে ওঙ্কার বলতে কি বোঝায়? আমরা সবাই হয়তো এই জিনিসটা হলো গিয়ে জানি, আমাদের মোট 4টা দিক রয়েছে, উত্তর, পূর্ব, আল্লাহ আল্লাহ কি কই, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তোমার 4টা দিক রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে। ঈশান বিশানে ওঙ্কার, ঈশান বিশানে ওঙ্কার বলতে তোমার চারিদিকে, চারিদিকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিকে আমরা করে আওয়াজ করতেছি। আমরা সন্ধ্যার সময়, লামিয়া, হ্যাঁ আমি এখনই রাইমের দিকে যাবো, একটু ওয়েট করো। সন্ধ্যার সময় আমরা যখন মাগরিবের নামাজ পড়ি তখন কিন্তু হিন্দুরা অনেকেই হচ্ছে কি পুজো করে, এবং পুজোর সময় তারা কিন্তু শাঁখ বাজায়। তারা কি বাজায়? শাঁখ বাজায়। সেই যে শাঁখ বাজাচ্ছে সেটাকেও কিন্তু আমরা এখানে বলতে পারি যে তারা একটা ওঙ্কার ধ্বনি দিচ্ছেন। আর কবি এখানে বলতেছেন যে ঈশান বিশানে ওঙ্কার দিয়ে পৃথিবী ধ্বংস করার লীলা খেলা শুরু হয়ে যাবে, ঠিক আছে, ডান। আচ্ছা সবাই দেখি কবিতা পড়ানোর জন্য খুব হলো গিয়ে জোর দিচ্ছ। আমি এটা পোল করি না, কবিতা এখন যাব নাকি যাব না, আমি একটা ইয়েস নো পোল করি। আচ্ছা দেখো, আহা দেখো, আমি একটা হচ্ছে কি পোল করতেছি স্টার্টিং কবিতা রাইট নাও দিয়ে। তোমরা যারা যারা বলো যে ইয়েস, একটা পোলে এরকম চিহ্ন দাও, নো এরকম তুমি একটা অন্য চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে। দেখো দেখি সবাই একটু বলো, অ্যাটলিস্ট যদি তোমার মানে 50%-এর উপরে যদি মানে পক্ষে ভোট আসে আমি হচ্ছে এখন ইয়াতে চলে যাব, স্টার্টিং কবিতা রাইট নাও। একটু তোমরাই ডিসাইড করো বাবা, এখানে আসলে আমার কিছু বলারই নেই। আল্লাহ, তোমার এখন কবিতা শুরু করি প্রায় তোমার 30 জন বলে ফেলছে, কবিতা না শুরু করি বলতেছে মাত্র 10 জন। ওরে বাবা, 100 জনের উপরে বলতেছো এখনই কবিতা শুরু করি। আচ্ছা বেসিক্যালি আমি বলছিলাম 50%-এর উপরে গেলে আমি বলবো, সেখানে তোমার 75% হয়ে গেছে। ওকে ওকে, যেহেতু হচ্ছে কি মানে বাল্ক অ্যামাউন্টের স্টুডেন্ট বলতেছে যে এখন কবিতা শুরু করেন ভাই, আর ভালো লাগতেছে না, আসো তোমাদেরকে নিয়ে যাই দ্য ইউনিভার্স অফ নজরুল, ঠিক আছে, নজরুলের ইউনিভার্সে তোমাদেরকে নিয়ে যাই। ওরে বাবা, আচ্ছা ওই যে নেহারি আবারও চলে আসছে, আমাকে নেহারি দিয়ে ধোকা দিচ্ছে, কি একটা কষ্ট। ওকে, আমরা আমাদের কবিতার স্লাইডটা কি রকম থাকে, এটা হচ্ছে আমাদের একটা কবিতার স্লাইড, যে একটা স্লাইড দেখলে, আমি এই মুহূর্তে স্ক্রিনে ইচ্ছা করে নাই, একটা স্লাইড দেখে তোমরা বুঝতে পারো কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। দেখো, বলবীর বল উন্নত মমশির, মম বলতে অভিনেত্রী মমকে বোঝানো হচ্ছে না, মম বলতে বোঝানো হচ্ছে তোমার আমার, শির বলতে বোঝানো হচ্ছে গিয়ে তোমার মাথা, হিমাদ্রির মানে শিখর হিমাদ্রির, শিখর হিমাদ্রির পুরাটা বলতে বোঝানো হচ্ছে কি হিমালয় চূড়া, নতশির, নতশির মানে হচ্ছে এটা মাথা নোয়ানো, নেহারি মানে গরুর পায়ার নেহারি না, এর মানে হচ্ছে কি দেখে। এবার দেখো এই পুরাটার যে তোমার ব্যাখ্যা, ব্যাখ্যাটা দেওয়া আছে এখানে, আমার শির দেখে বা আমার মাথা দেখে হিমালয় শীর্ষ চূড়া পর্যন্ত মাথা নত করে আছে, কবির প্রবল আত্মবিশ্বাস এখানে তোমার প্রকাশ পেয়েছে, কবির প্রবল আত্মবিশ্বাস এখানে কি পেয়েছে, এখানে প্রকাশ পেয়েছে, এই জিনিসটা এখানে মূলত দেখানো হচ্ছে, ঠিক আছে। এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি অনেক আগে বেশ কয়েকবার কথাবার্তা বলেছি, এখানে টাইম নষ্ট না করি আমি আগাই। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে ব্যাখ্যা করি, আমি চিরদুর্দম, আমি বলতে এখানে কিন্তু কবি নিজেকে বোঝাচ্ছেন।
আমি চিরদুর্দম, এরপরে দেখি তোমার দুর্বিনীত, বিনয় নয় শিষ্টাচারে বর্জিত, নিঃশংস মানে হচ্ছে কি নিষ্ঠুর। আমি চিরদুর্দম, আরিয়ানের এখনই মাথা ব্যথা, হাই হাই। আচ্ছা, আমি চিরদুর্দম, কবি বলছেন আমায় কখনো দমন করা যাবে না, আমি দুর্দম, আমি সামনের দিকে এগিয়ে যাব, অন্যায়ের প্রতিরোধ করব। আমরা আগেই বলছি বিদ্রোহী কবিতাটা বলা হয়েছে তোমার কিসে, তোমার অনলাইন বিদ্রোহী কবিতাটা তোমার কিসের পার্সপেক্টিভ থেকে তৈরি করা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। কারণ আমরা হচ্ছে কি দেখি যখন এখানে তোমার ইংরেজরা ছিল, ইংরেজরা যখন হলো ছিল তারা নানান ভাবে আমাদের উপরে অন্যায় অবিচার অনাচার করছিল। এই যে নানান ভাবে তারা অন্যায় অবিচার অনাচার হলো গিয়ে করে, সেটার এগেইনস্টে বিদ্রোহ ঘোষণা করতে আমরা মূলত এই ধরনের একটা স্টেপস হলো গিয়ে নিয়েছিলাম। আমি চিরদুর্দম, এরপর দেখি তোমার দুর্বিনীত, দুর্বিনীত মানে কি বিনয়ী নয় শিষ্টাচার বর্জিত, এরকম, ঠিক আছে। অর্থাৎ আমার মধ্যে হচ্ছে কোনো বিনয় ভাব নাই। আমি কেন বিনয়, কাদের সাথে বিনয় ভাব প্রকাশ করি না, যারা অন্যায় করে। তুমি আমার সাথে অন্যায় করছো না, আমি তোমার সাথে ভদ্র ব্যবহার করবো, সস্তা পাইছো। নজরুলের অ্যাকচুয়ালি এই টাইপের একটা মন মানসিকতা ছিল, তাই বলেছেন তিনি হচ্ছে বিনয় নন শিষ্টাচার বর্জিত। এরপর বলতেছেন নিঃশংস, কই বলতেছেন তুমি ভাই আমার সাথে অন্যায় করে ফাটায় ফেলছো, তুমি আমাকে হচ্ছে গিয়ে একদমই বোকা বানায় ফেলতেছো অন্যায় আবদার করে, তুমি আমাকে অত্যাচার করতেছো, নির্যাতন করতেছো, তাহলে তো ভাই আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো না, আমি নৃশংস হয়ে যাব এবং তোমাকে একদম ধ্বংস করে দেব, এটাই বলতেছে। মহাপ্রলয় আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। নটরাজ যে মহাপ্রলয় নৃত্য করে সেই জায়গা থেকে এটা বলা হয়েছে, আমি সাইক্লোন, আমি ধ্বংস, অর্থাৎ আমি হচ্ছে তোমার অনেক সাইক্লোন হচ্ছে করবো, ধ্বংসযজ্ঞ চালাবো। কই বলতেছেন যে সৃষ্টির ধ্বংসকাল হচ্ছে বেসিক্যালি আমার মহাপ্রলয়। আর নটরাজ তো শিবের আরেক নাম, এটা আমরা বলছি। আর পুরাটা সেন্টেন্সে বোঝানো হচ্ছে যে মহাদেব শিব গদাসুর ও কালাসুরকে নিধন করে। আচ্ছা, এখানে তোমার গজাসুর আর কালাসুর, ঠিক আছে, এটাকে একটু জিনিস এটা ভাগ করতে হবে। কালাসুর, কালা যোগ অসুর, কালা যোগ অসুর, অসুর মানে হচ্ছে তোমার রাক্ষস খোকস, এরকম রাক্ষস যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে। মহাদেব কি করতেছে, মহাদেব হলো কি এই ধরনের দুটা রাক্ষস রয়েছে গদাসুর আর কালাসুর, এদেরকে তোমার হত্যা করেছে, নিধন করেছে, নিধন করে তাণ্ডব নৃত্য শুরু করেছেন। এই যে তোমার তাণ্ডব হলো গিয়ে নৃত্য শুরু করেছেন, সেই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, কবি হলো গিয়ে বলতেছেন পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করতে আমি মহাদেবের মতো এই ধরনের প্রলয় নৃত্য শুরু করব, প্রলয় নৃত্য শুরু করে যাবতীয় অন্যায় এবং অপশক্তি, যাবতীয় অন্যায় ও অপশক্তি ধ্বংস করে সামনের দিকে এগিয়ে যাব। বুঝছি আমরা সবাই? ক্লিয়ার আমরা এটা? এতটুকু হচ্ছে কি আমরা ক্লিয়ার? আহারে সে 4টার সময় বসছি, নামাজের ব্রেক ছাড়া আর কোনো ব্রেক নাই, আহারে খুবই কষ্ট লাগলো শুনে। একটু এখন পরিশ্রম করে বাবা, সামনের দিনগুলো অনেক সুন্দর যাবে। আচ্ছা, এতটুকু কি আমরা বুঝতে পারছি? এই স্লাইডটাকে আমরা বুঝতে পারছি? দেখো আমি একটু পানি পান করি ফাঁকে, আর তোমরা বললো এই স্লাইডটা বুঝতে পারছো কিনা। আরে আল মাহাদির বলছে ভাইয়া আমার মাও ক্লাস করছে, খুব মজা পাচ্ছে। ওকে ডান। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। এবার তাহলে হচ্ছে শর্ট করে অল টোটাল এই পুরাটা স্লাইডে কবি একটা কথাই বলতেছেন, আমি অন্যায়ের এগেইনস্টে চিরদুর্দম, আমাকে দমন করা যাবে না,
আমি দুর্বিনীত মানে শিষ্টাচার বর্জিত, আমি নৃশংস মানে হচ্ছে তোমার নিষ্ঠুর, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি সবকিছু অন্যায়ের এগেইনস্টে, ঠিক আছে, অন্যায়ের এগেইনস্টে সবকিছু করতেছি, দ্যাটস ইট। আগাই সামনের দিকে। এরপরে যে আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। কিসের মহাভয়, কিসের অভিশাপ? পৃথিবীতে যারা অন্যায় করবে, অবিচার করবে, তাদের জন্য কবি একদম মহাভয় হিসেবে আসে। যেরকম আমাদের দেশের জাস্ট ইমিডিয়েট পাস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নানান রকম অন্যায় করেছেন, অবিচার করেছেন, এবং আমাদের ছাত্র জনতা ফুলে ফেপে ওঠে এবং তাকে ক্ষমতাচ্যুত করে। এই যে সম্পূর্ণ যে তোমার টোটাল বিষয়টা, এটার কথাই কবি বলতেছেন যে অন্যায়ের জন্য আমি মহাভয়, অভিশাপ আমি পৃথিবীর জন্য অভিশাপ। আচ্ছা, অনেকেই বারবার জিজ্ঞেস করছে ক্লাসটা কখন শেষ হবে। ক্লাসটা হচ্ছে 9:30 থেকে 9:30-র মধ্যে শেষ হবে, ঠিক আছে। 1.5 ঘন্টার ক্লাস বেসিক্যালি। আমরা হচ্ছে তাও তোমরা যদি একদম বিকাল 4টা থেকে টানা ক্লাস করতেছো, আমিও 6টা থেকে ক্লাস নিচ্ছি, সো আমরা একটু 5-10 মিনিট আগে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা, জুই বলে ভাইয়া এই নজরুল এত হার্ড হার্ড ওয়ার্ড কেন ইউজ করে? আমার আবার আগামী মঙ্গলবার দিন ভার্সিটিতে ক্লাস আছে, ক্লাস শেষে নজরুল কবরীকে জিজ্ঞেস করবো যে ভাই, কি জানি জিজ্ঞেস করছে, ইতু মনে হয়, ইতু জিজ্ঞেস করছে যে আপনি এরকম কঠিন কঠিন শব্দ কেন ইউজ করছে, একটু বলেন, আমাকে জানাইতে হবে। আমি জানি না ভাই কেন ইউজ করছে, আমারও কষ্ট হইতো, পড়াইতেও কষ্ট হয়, পড়তেও কষ্ট হয়। পৃথিবীর মানে পৃথিবীর শর্ট ফর্ম, আমরা ওই যে তোমার শর্ট করে থ্যাঙ্কস কে টিএনএক্স লিখি না, ওই কবি নজরুলও শর্ট করে পৃথিবীর কে পৃথিবীর লিখছে, বুঝতে পারছো? আরে মুন্নির জন্ম ডিসেম্বরে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। ওকে, ডান, ক্লিয়ার সবাই আমরা এতটুকু? আচ্ছা, আগাই সামনের দিকে। এরপর দেখি এখানে আরো কিছু কথাবার্তা বলা রয়েছে। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। কবি বলতেছেন আমি দুর্বার, আমি দুর্বার, আমাকে কেউ আটকাইতে পারবে না। এরপর বলতেছে আমি ভেঙে করি সব করি চুরমার, টক 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 চুরমার করে ফেলতেছি। আমি অনিয়ম উশৃঙ্খল, আমার মধ্যে কোনো নিয়ম কানুন নাই, আমি একটা উশৃঙ্খল ছেলে। এখন উশৃঙ্খল মানে এটা না যে হলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করব, দিনের বেলা রাত্রেবেলা 4টার সময় ঘুমাই, দিনের বেলা 1টার সময় উঠবো, যা খুশি তাই করব, খাবার দাবার টাইম মতো খাবো না, এই উশৃঙ্খলতা না। কবি বলতেছে অন্যায়ের এগেইনস্টে উশৃঙ্খল, তুমি আমার সাথে অন্যায় করবে, তোমায় ছাইরা দিব, নো, ছাড়বো না, এই বিষয়টা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আইন মানি না কোনো আইন, মানে আমি আইন মানি না। আচ্ছা, আমি দলে যাই যত বন্ধন, একটু বলো তো দলে শব্দটার মানে কি? আমি যখন তোমাদের বয়সে ছিলাম, আমি দলে মানে ভাবতাম যে আমি দলে যাই যত বন্ধন, কবি মনে হচ্ছে কোনো টিম আপ করবে ফুটবল খেলার জন্য, বা কোনো বন্ধন সৃষ্টি করার জন্য দল গঠন করবে। আমি ছোটবেলায় এটা ভাবতাম। তো তোমরাও কি আমার মতো ভাবতেছো যে কবি কোন একটা বন্ধন ক্রিয়েট করতে চায় বা কোন একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে চায়, এই জন্য এরকম দল তৈরি করতেছে বা টিম আপ করতেছে? জানাও একটু কাইন্ডলি, একটু কাইন্ডলি জানাও, একটু কাইন্ডলি জানাও আমাকে। এখানে কমার্সের স্টুডেন্ট কি আছে? সাদিয়া জামান বলতো, সাদিয়া তুমি একটু বলো, আমি দলে যাই যেটা বন্ধন, দলে শব্দটার মানে কি? কই বন্ধন ক্রিয়েট করার জন্য টিম আপ করতেছে? একটু বলো না সবাই। আরে তোমরা কি নিয়ে পড়ে আছো? গ্রুপ, কবির দল মানে পাগলের দল। ভাইয়া এমনই মনে হয়, ভেঙে ফেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। ম্যাজিকটা হচ্ছে দলে মানে পা দিয়ে মারিয়ে ফেলা। আমি যখন প্রথমবার হচ্ছে পড়ছি, আমি লেজি এটাই ভাবছি যে আচ্ছা কবি মনে করো টিম বানাইতে চাইছি, সব টিম বানায় যে যারা কবির মতো এরকম তোমার দুর্নিবার টাইপের মানুষ, তারা হচ্ছে কি একসাথে অন্যায়কে ধ্বংস করবে। আমি ভাবছি এইটা। এরপরে শব্দার্থ পত্রিকা দেখে যে দলে মানে তো আরেক জিনিস, দলে দিয়ে কবি কি বুঝায়? দলে দিয়ে কবি বুঝায় পা দিয়ে মারিয়ে ফেলা,
ঠিক আছে, যে এইভাবে সাপোজ এটা আমার একটা পা, এটা আমার আরেকটা পা, বা এটা হচ্ছে মাটি, মাটির উপরে কি আছে, মাটির উপরে কি রাখবো কি রাখবো কি রাখবো, আচ্ছা কলমটাই রাখি, যদিও আমি ব্যথা পাবো। টিস্যু নাই কোন এখানে? টিস্যু আছে একটা, দাঁড়াও একটা টিস্যুকে মারিয়ে ফেলি আমরা। দেখো এই যে তোমার হলো গিয়ে একটা টিস্যুর টুকরা, এই টিস্যুটা হলো গিয়ে এখানে তোমার আছে, এই হলো গিয়ে আরেকটা পা, এইভাবে দিয়ে একদম মারিয়ে ফেলে শেষ। এভাবে হচ্ছে কা ফেলে দিলাম। কবি বলতেছেন যে যাবতীয় যত অন্যায় আছে, অন্যায়কে আমি এরকম মারিয়ে ফেলবো, এরকম টিস্যুটাকে যেমন করলাম এটাই মারিয়ে, মারিয়ে মানে যে টিস্যুটাকে দেখো, টিস্যুটা যেভাবে ছিল, টিস্যুটা এরকম ছিল না, এটাকে একদম এইভাবে শেষ করে ফেললাম। এটাই হচ্ছে তোমার মারিয়ে ফেলা। ওকে, ডান। সো এত ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখা দিলাম, মারিয়া মানে কি, বেচারা টিস্যু লাভিব হলো, কষ্ট পাইছে। সো দেখো এখানে তোমার নিয়ম শৃঙ্খল মানে হচ্ছে আইন, কবিকে সহজে প্রতিরোধ করা যায় না, ইত্যাদি ইত্যাদি। এরপর আসি, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। কবিকে, কবি যদি বেঁচে থাকতেন কবিকে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি ভীম হয়েছেন ভালো কথা, ভাসমান মাইন হওয়ার কি দরকার ছিল? এখন ভাসমান মাইন মানে কি, এই শব্দটার মানে কি, শব্দটার মানে খুব ইজি, ইজি পিজি লেমন স্কুইজি। যেটা হচ্ছে পানিতে ল্যান্ড মাইন রাখা যায়। এখন মাটিতে না হলে ল্যান্ড মাইন পুঁতে পুঁতে টুতে রাখা যায়, ওটার উপরে পাড়া পড়লে শেষ, তুমি মরছো। পানিতে দেখা যায় যে তোমার পানিতে হলো গিয়ে মাইন গুলা, সে ধরো তোমার এটা হলো গিয়ে পানির ভিতরে, আমা কি আচ্ছা আচ্ছা, এক্সট্রিমলি সরি, কোন একটা প্রবলেম হয়েছে বোর্ডে। আমি ভীম মহাজিব, ওকে ঠিক আছে। সো দেখো এখানে হচ্ছে কি আমি কি বলতেছি, পানিতে তোমার দেখা যায় যে আমি এইভাবে তোমার এক একটা ভাসমান মাইন পুঁতে রাখতে পারি। ভাসমান মাইনের সাথে কোন একটা সাবমেরিন বা কোন একটা জাহাজ বা কোন একটা নৌকা লাগতে হবে এমন না, এর মধ্যবর্তী জায়গা দিয়ে যদি কোনো নৌকা বা সাবমেরিন পাসও হয়, তখন হচ্ছে এটা ব্লাস্ট হয় এবং ব্লাস্ট হয়ে সবকিছু ধ্বংস করে দেয়। ঠিক আছে, তো এরকম একটা জায়গা থেকে বলা হচ্ছে কবি ভাসমান মাইন, মানে কবির চারপাশ থেকে কোনো অন্যায়কারী আসলেই কবির টকাশ 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 করে ওদেরকে ফালাই দিবে, একদম ওরে এক্সাইট করে ফেলবে। গেল, এরপর দেখি, আমি ভরাতরি করি ভরা ডুবি। ভরাতরি মানে কি, ভরাতরি মানে হচ্ছে তোমার নৌকা, নৌকাকে কবি ডুবায় ফেলে। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি টর্পেডো বলতে কবি এখানে কি বোঝানো হচ্ছে, কি বুঝাচ্ছেন? টর্পেডো মানে হলো গিয়ে তোমার ওই যে বুঝাইছে যেটা সাবমেরিন থেকে যে তোমার গোলা ছড়া হয় সেই গোলা। ওকে, দেখি টর্পেডো মানে ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের ইয়া, ভীম তো আমরা হলো গিয়ে জানলামই। তারপর হচ্ছে ভাসমান মাইন, স্থল বা জলের তলা সমুদ্রের উপরে ভাসমান যে বিস্ফোরক, সেই ভাসমান বিস্ফোরকের কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এরপর দেখো আমি ধূর্যটি, আমি এলোকেছে ঝড় অকাল বৈশাখী। সো ধূর্যটি কি আমি এখানে দেখাই দিচ্ছি অলরেডি আগে। এলোকেশে মানে কি তোমার যার চুল বা কেশ এলানো ইত্যাদি ইত্যাদি বিষয় এখানে মূলত বলা হচ্ছে। ঠিক আছে, ডান। সো গেল, এরপরে আসি হলো যে আমরা পরবর্তী পার্টে। আচ্ছা স্টুডেন্টস, এতক্ষণ ধরে যা পড়াইছি সবকিছু কি আমরা বুঝতে পারছি? এতক্ষণ ধরে যা পড়াই সবকিছু বুঝতে পারছি? আর তোমাদের কি বোর্ডে লেখা পড়তে কোনো সমস্যা হচ্ছে? একটু কাইন্ডলি জানাও তো। এই যে মাহি উগান্ডা থেকে যে আসছো, একটু জানাও তো বোর্ডের লেখা পড়তে কোনো সমস্যা হচ্ছে? ভাসমান মাইন্ডটা আরেকবার বুঝান, ইসরাত বলতেছো। ভাসমান মাইন্ড মানে তোমার হচ্ছে পানিতেও তুমি মাইন ছাড়তে পারো, ঠিক আছে, পানিতেও তুমি মাইন ছাড়তে পারো, সেই মাইনটা অ্যাকচুয়ালি তোমার ভেসে থাকবে, ওটাই হচ্ছে গিয়ে তোমার ভাসমান মাইন্ড। দ্যাটস ইট। এতক্ষণ যা পড়াইছি সব কি বুঝতে পারছি আমরা বাচ্চারা? আমরা কিন্তু মোটামুটি অনেকখানি পড়ে ফেলছি, মানে প্রায় বেশ ভালোই পড়ে ফেলছি, মানে মূল কবিতাটার প্রায় 50% এর মতো কিন্তু আমাদের শেষ। আচ্ছা ক্লিয়ার দেখা যায় তো না? ওকে, না আমার সাডেনলি মনে হলো আমার সামনে একটা স্ক্রিন আছে তো আমি একটু ঝাপসা দেখতেছিলাম, তাই ভাবলাম যে তোমরা কোনো হলো মানে দেখতে প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, ডান। ওকে,
সো এরপরে হচ্ছে দেখি পরবর্তী পার্টটাতে যদি আসি। আচ্ছা, পরবর্তী পার্টে যাওয়ার আগে আসো, অনেকক্ষণ ধরে পড়ালাম তোমাদেরকে, একটু তোমাদের সাথে 1-2 মিনিট গল্প করি। তোমাদের তো মোস্ট অফ 13 তারিখ নাগাদ পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে। সো মানে হোয়াট আর ইউ ফিলিং এই টাইমটাতে? তোমরা আসলে কি ফিল করতেছো, বা তোমাদের হচ্ছে কি তোমার ভরা তরি মানে যে নদী, যে নৌকা, তরি মানে নৌকা, নৌকা যেটা ভরে আছে, এই এই টাইমে অ্যাকচুয়ালি তোমাদের কি ফিল হচ্ছে? সামনে রেজাল্ট দিবে, বা তোমাদের মনে এই মুহূর্তে মানে কি টাইপের প্রশ্ন থাকে? একটু কয়েকটা প্রশ্ন যদি থাকে তোমরা হলো আমাকে জানাতে পারো। এখন এই তোমাদের সাথে 5 মিনিট একটু এই একটা কথাবার্তা বলবো। আচ্ছা, এশা বলতেছো এই কবিতা আবার পড়ানো হবে কিনা? হ্যাঁ এশা, পেইড ব্যাচে আবার পড়ানো হবে, ফ্রিতে আর পড়ানো হবে না, পেইড ব্যাচে আর পড়ানো হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আরিবা, খুব ভালো লাগছে যে তুমি এই কথাটা বললা। ওকে, ঠিক আছে। ফিলিং নার্ভাস, হৃদয় বলতেছো মাই ফিল ইজ ওয়েল, সাজিদ বলতেছো আই এম ফিলিং অল কাইন্ডস অফ প্রেশার। ভাইয়া কষ্ট, মনে বড় কষ্ট, মন বসে না পড়ার টেবিলে, ভাই আমার ঘুম আসে না। আচ্ছা, আমি ভয় ভীত। আচ্ছা, কি জানি তুমি তার নটরাজ হয়ে যাও, নার্ভাস ভাইয়া। লামিয়া ভয় পাইছে। ওয়াকিল বলে একটু ভয় লাগছে। এই এসব কি কথাবার্তা বলো, আস্তাগফিরুল্লাহ, কলিজা ফাইটে যাইতেছে। ভাইয়া দোয়া করবেন। আমার কাছে মনে হয় তোমাদের, আচ্ছা তোমার যে ফ্রি গ্রুপটা আছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এমএস, এই গ্রুপে আমি যদি একটা মানে 5 তারিখে রাত্রেবেলা 10টার সময় একটা ফ্রি ক্লাস না, তোমরা হচ্ছে কি আসবা আমার সাথে দুঃখ শেয়ার করতে, আমার সাথে হচ্ছে কি তোমার দুঃখ শেয়ার করতে আসবা, যে হলো ভাইয়া আমার এমন লাগতেছে অমন লাগতেছে, আসবা। যদি হচ্ছে গিয়ে 5 তারিখ রাত 10টায় তোমাদের জন্য একটা লাইভ ক্লাসের আয়োজন করি, আসো তোমরা। বলো না বলো না, দ্রুত আসবা কিনা? 5 তারিখ রাত 10টা আসবা। একটা হলো এরকম লাইভ দিব, তোমরা আসবা, আর এসে বলবো যে ভাইয়া ভালো লাগতেছে না, ভাইয়া কি করবো ভাই, এই যে এখন যে কথাবার্তা গুলা বলতেছো ওগুলা তখন আমরা নিজেদের মতো হচ্ছে হলো গিয়ে কথাবার্তা বলবো। তুমি হচ্ছে গিয়ে আমাকে কিছু কথা বললা, আমি তোমাকে কিছু কথাবার্তা বললাম। আচ্ছা, কেমন হয় জিনিসটা? মানে জাস্ট মানে হ্যাঁ ভাইয়া রাজি, পরে দেখলাম যে আমি একা বসে আছি, হইল না তো বিষয়টা। আচ্ছা, যেহেতু রেজাল্টের বেশি টাইম নাই, আমি ভাবতেছি এরকম একটা কাজ করা যায় কিনা। আচ্ছা, রাজি তাহলে। ওকে, তাহলে মোটামুটি শিওর থাকো 5 তারিখ রাত 10টায় তোমাদের হচ্ছে কি বলে আমাদের যে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস ডেনামের যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা হয়তো একটা লাইভ নিয়ে আসবো, ঠিক আছে? 5 তারিখ রাত 10টায়। ওকে, এবার তোমরা তো অনেকক্ষণ বেশ কিছু কথাবার্তা হলো গিয়ে বললাম, আমি তোমাদের কথাবার্তা গুলো পড়লাম। সেটা হচ্ছে আমার যখন হলো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি। আমার আমার ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত রোল কখনো 1 থেকে 10-এর বাইরে যায়নি। ক্লাস 1 থেকে ক্লাস 9 আউটস্ট্যান্ডিং ওয়েতে আমি এই জিনিসটা মেনটেন করছি। আমার রোলটা কখনো 1 থেকে 10-এর বাইরে যায়নি। তো বলতে পারো যে মোটামুটি ভালো স্টুডেন্টের কাতারেই পড়ি। তার উপরে তোমরা যারা ঢাকায় থাকো অনেকে হয়তো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নাম শুনছো। অনেক গার্জিয়ানই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বাচ্চাদেরকে পড়াইতে চায়। আমার আব্বা আম্মা চাইছে, তারা সাকসেসফুল হয়েছে। এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি পরীক্ষায় আমি সম্মিলিত মেধা তালিকায় 2য় স্থান অধিকার করছিলাম। সো এই হলো গিয়ে টোটাল হলো গিয়ে অবস্থা, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে আইডিয়াল থেকে এসএসসি দিতে গেছি। ক্লাস 10-এ যখন আমি উঠি, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার রোল 10-এর বাইরে যায়, এবং শুধু 10-এর বাইরে না, আমার রোল 20-এর বাইরে যে রোল হয়ে যায় 23। আমার তো ভাই হাই হাই ইজ্জত কা ফালুদা, এই অবস্থা কেন? ক্লাস 10-এ এটা হয়েছে। ক্লাস 1 থেকে 9 ভাই আমার রোল 1 থেকে 10-এর মধ্যে আছে। আমি আমার সেকশনে কখনো আমি মানে টপ 10-এর বাইরে যাই নাই। এন্টায়ারলি ফুল আইডিয়াল স্কুলের মধ্যে কখনোই 500-র বাইরে যাই নাই। মানে বিশাল একটা হচ্ছে তোমার ব্যাপার। তো ক্লাস 10-এ ভাইয়ার রোল কত হইলো? ভাইয়ার রোল হয়ে গেল 23। তো ভাইয়া তো অনেক স্যাড, মানে পুরাটা বছর আমার অনেক স্যাডেস্ট ওয়ের মধ্যে দিয়ে গেছে।
এখন আমি কেন হচ্ছে কি তোমার 5 তারিখ কোনো কারণ নেই, মনে হইলো কালকে শুক্রবার, শুক্রবারে আমি একটু চিল টিল করবো, চিল করে 5 তারিখে নিবো, এটাই আর কি। ওকে ঠিক আছে, 5 তারিখে আমরা মিলাদ পড়াবো না হয় লাইভে, নো প্যারা, ডু ফুর্তি। তো রোল 23 হয়ে গেল আমার। তো পুরাটা বছর না আমার অনেক হচ্ছে গিয়ে খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে, আমার এই রিয়েলাইজেশনের মধ্যে গেছে 23 কেন। আর আইডিয়াল করে বাজে সিস্টেম ছিল, রেজাল্টের উপর ভিত্তি করে সেকশন আলাদা করতো। তো আমি পড়ছিলাম ছেলেদের 3 নাম্বার সেকশনে। আমাকে একদিন এক স্যার হচ্ছে কি সমাজ পড়াইতো, স্যার আমাকে দেখে যে আমি ছেলেদের সেকশন 3-এ বসে আছি, স্যার আমাকে দেখছে। এরপর ওই স্যারের কাছে আমি কোচিং এ করতাম, কোচিং এ গেছি, স্যার বলে তুমি ছেলেদের সেকশন 3-এ কেন, তোমার তো সেকশন 1-এ থাকার কথা। আমি বললাম স্যার জানি না স্যার, আমার কেন জীবন এমন হইলো, এই হইলো গিয়ে অবস্থা। এইবার না আমাকে বাসা থেকে বকা দেয়নি, কেন জানি আমি জানি না। এবার আমি বলি আমার রোল 23 কেন গেছিল। তার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে ডিবেট করতাম, 5 থেকে ডিবেট করি। তো 8-9 এর ধুমায় ডিবেট করছি, এত ডিবেট করছি, করার কারণে তারা যেটা হয়েছে 9-এ আমার পড়াশোনা করি নেই অ্যাকচুয়ালি। সো এটার ফল হিসাবে আমি ক্লাস 10-এ এসে রোল 23 হয়ে গেছে। তো আব্বু আম্মু জানতো যে আমার রোল 23 হওয়ার পিছনে রিজনিংটা কি, রিজনিং এর কারণে আমার কোনো বকাঝকা দেয় না, এখানে তারা খুবই মন খারাপ করতো। ওকে, সো এরপরে হচ্ছে গিয়ে আমার রেজাল্টের সময় আসলো, পরীক্ষার টাইমে আসলো। এবং পয়েন্ট টু বি নোটেড, আমার কিন্তু যখন আমি প্রি-টেস্ট পরীক্ষা দিই, প্রি-টেস্ট পরীক্ষায় আমি হায়ার ম্যাথে ফেল করছিলাম। আমি এটা এখন সব জায়গায় প্রাউডলি না, আমি ক্লিয়ারলি এন্ড ফ্র্যাঙ্কলি কথাটা বলি। হায়ার ম্যাথে ফেল করছিলাম এবং ফর মোস্ট প্রবাবলি 2 or 3 মার্কসের জন্য। তো এরপরে সমস্যা নেই, যেহেতু এক সাবজেক্টে আমার ক্রস ছিল, জাস্ট হলো মানে স্কুলে হলো কিছু বলে নাই, 3 সাবজেক্টের উপরে ফেল করলে স্কুল ঝামেলা করে। তো পরে হচ্ছে কি টেস্ট পরীক্ষা দিলাম, টেস্ট পরীক্ষায় আলহামদুলিল্লাহ অল ইনক্লুসিভ পাস টাস করে ফেলছি, একদম লাইভ জিঙ্গাওয়ালা। তারপরে স্কুলে মডেল টেস্ট গুলো মোটামুটি ভালো রেজাল্ট করছি। সো আমার পুরাটা এসএসসি পরীক্ষায় আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম হায়ার ম্যাথ নিয়ে, এবং হায়ার ম্যাথ পরীক্ষাটা আমি অনেক ভয়ে দিছি। আমার স্ট্রংগেস্ট জোন ছিল জেনারেল ম্যাথ। সেই জেনারেল ম্যাথে আমি 96 আনসার করতে পারছি। 100 মার্কের পরীক্ষা আমি 96 আনসার করে থুয়ে আসি, আমি 4 নাম্বারে আনসারই করিনি। পরীক্ষার দিন আমার আম্মু তো সরকারি চাকরি করে, তো পরীক্ষার রেজাল্টের দিন আম্মু হচ্ছে কি ছুটি নিছে। আব্বুর ব্যবসা আব্বুর ব্যবসা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে। তো আব্বু ওই দিন যায় না, বসে আছে। তো রেজাল্টটা দেয় না, বুঝছো, আমি আমার রেজাল্টের কাহিনী বলতেছি। রেজাল্ট দেয় না, আমি এটা কথা বলতেছি 2000 কত সালে, 17 সালের পরীক্ষা, 2017 সালের কথা, মানে আজ থেকে প্রায় 8 বছর আগের কথা বলতেছি আমি। তো আমার যে রুমটা, আমার রুমে হচ্ছে গিয়ে রুমের ডেকোরেশনটা এরকম ছিল, এইদিকে হচ্ছে তোমার জানলার সামনে হচ্ছে গিয়ে খাটের ডান পাশে আমার পড়ার টেবিলের সামনে একটা ওয়ার্ড্রোব। সো আমি আমার খাটের সামনে বসে আছি, তখন বাসার মধ্যে তোমার মোবাইল বলতে হচ্ছে কি আব্বুর একটা বাটন ফোন ছিল, আব্বু নিজে বাটন ফোন চালাইতো, আর আম্মুর একটা হচ্ছে কি তোমার অর্ধেক টাচ অর্ধেক বাটন এরকম একটা মোবাইল ছিল। সো আমি আম্মুর মোবাইলটা নিয়ে বসে আছি, আমার তখন মোবাইল নাই, তোমাদের যেরকম এখন হলো মোবাইল থাকে অনলাইন ক্লাস চলে, আমার তো নিজের মোবাইল নাই। তো আমি আম্মুর মোবাইলটা নিয়ে বসে আছি, আল্লাহ করতেছে, আল্লাহ কখন রেজাল্ট দিবে। তখন হচ্ছে একটা সিস্টেম ছিল যে টেলিটকের সিমে একটা কোড পাঠালে মেসেজে হলো গিয়ে তোমার রিপ্লাই হচ্ছে গিয়ে দিয়ে দেয়। তাই পাঠাই, রিপ্লাই দেয় না। এদিকে দেখতেছি যে আমার বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে, মামা রেজাল্ট বাইরে হয়েছে, রেজাল্ট পাইছোস? আমি বলি দোস্ত না পাই নাই, তুই পাইছো? দোস্ত আমিও পাই নাই, বাট রেজাল্ট কিন্তু বাইরে হয়েছে। সো মানে অবস্থাটা এত বাজে হয়েছে, আল্লাহ রেজাল্ট দিয়ে দিছে, বাট আসতেছে না, ওই জ্যাম। ওই টাইমে তো সবাই একসাথে রেজাল্ট দেখতে নেয়, জ্যাম লেগেছে। তো দেখি যে আমার আব্বু আম্মু দুদিন আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে। তো এক পর্যায়ে হচ্ছে আব্বু বললো, আচ্ছা আমার একটু হলো কাজ আছে, আমি হলো 10 মিনিটের নিচে যাবো, আসবো। আব্বু বাইরে চলে গেছে। এরপরে আম্মুর এমন দৌড়াদৌড়ি, আম্মুর তখন হচ্ছে ডায়াবেটিস হাই প্রেশার ছিল। সো আমার অবস্থা হচ্ছে আর রেজাল্টের পেশায় আম্মু বলতেছে, আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু ওয়াশরুমে গেলাম। সে হলো ওয়াশরুমে গেছে। এমন একটা মোমেন্ট, আমার বাপও বাসায় নাই, আমার মা আমার পাশে নাই। ক্লাস 10-এ পড়ি, তোমাদের মধ্যে তো বয়স ছোট মানুষই তো দিতেছি মেসেজ পাঠাইতেছি, টেলিটকের বাচ্চা টেলিটক রিপ্লাই দেয় না।
সাডেনলি পটাশ করে একটা মেসেজ আসলো, টুং। দেখি যে টেলিটক। এইভাবে ইয়া করলাম, ঢুকলাম, দেখি যে পাশাপাশি ঘিজিবিজি করে লেখা। দেখি যে বাংলায় A+, ইংরেজিতে A+, বিজিএস A+, ইসলামিক স্টাডিজে A+, ফিজিক্সে A+, কেমিস্ট্রিতে A+, হায়ার ম্যাথে A+, বায়োলজিতে A+, আইসিটিতে A+। আমি জাস্ট এমনে একটা লোকে চিৎকার দিয়ে আম্মুকে ডাকলাম, আম্মু ওয়াশরুম থেকে বের হয়েছে, আম্মু গোল্ডেন, দ্যাট মিনস গোল্ডেন পেয়ে গেছি। তো তখনও হলো রেজাল্ট কার্ডটা বাইর হয় না, মানে নাম্বারটা তখনও বের হয় না, সবগুলাতে গোল্ডেন A+ পাইছি, গোল্ডেন পাইছি, লাইভ জিঙ্গালালা। আব্বুরে ফোন দিলাম, আব্বুকে বললাম যে, আব্বু বলতেছে যে ফারসিন এখন মনে হয় পাবা। তখন আব্বু পেয়ে গেছি গোল্ডেন। তো ঠিক আছে, আব্বু হইলো গিয়ে আসছে, আম্মু আসে, তো খুব ভালো লাগলো। দেন হচ্ছে বের হইলাম, স্কুলে যাব। মানে আমার প্ল্যান ছিল যে গোল্ডেন টোল্ডেন না পাই আমি স্কুলে যাবো না, স্কুলে যাই নিজের চেহারা ক্ষমা দেখাবো না। আমি আব্বুরে বললাম যে আব্বু আর ঘন্টা খানেকের মধ্যে তোমার হচ্ছে গিয়ে কি বলে নাম্বার বের হবে, সো এই নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। তখন তো বাসায় আমার ল্যাপটপ কম্পিউটার কিছুই নেই। তুমি হলো গিয়ে সাইবার ক্যাফে থেকে ইয়া করো, কি বলে হচ্ছে আমার রেজাল্ট হলে বাইর করে আনো, ঠিক আছে? তো আম্মু তো খুব খুশি, আম্মু আমাকে অনেক আদর করতেছে, আব্বু আমাকে অনেক আদর করতেছে। গেলাম এরপর স্কুলে গিয়ে স্যাররা বলে, স্যার গোল্ডেন পাইছি, গোল্ডেন পাইছি। এই অবস্থা। যে স্যার আমার বলছিল যে রোল 23 দেখা, তুমি ছেলেদের সেকশন নাম্বার 3, এই অবস্থা কেন? ওই স্যারকে বল, স্যার গোল্ডেন পাইছি, স্যার গোল্ডেন পাইছি, ইয়াস ইয়াস। মানে বিশাল মানে মজার ব্যাপার। আমি রেজাল্ট হাতে পাইছি বেলা 12:30টায়, স্কুলে গেছি আমি 1:15টায়। 2:30টার সময় আব্বু আমাকে ফোন দিছে। তখন হচ্ছে কি মানে আমাদের বাসায় আরেকটা হলো কি তোমার বাটন ফোন ছিল, ওই বাটন ফোনটা আম্মু আমাকে দিছে, দিয়ে বলছে এই বাটন ফোনটা নাও, নিয়ে স্কুলে যাও, কিছু লাগলে তোমাকে হলো কি ফোন দিব। ওকে, ওই বাটন ফোন নিয়ে স্কুলে গেছি, আমার তো নিজের ফোন নাই। তো আব্বু হলো গিয়ে আমাকে 2:30টার সময় ফোন দিচ্ছে, ফারসিম, হ্যাঁ আব্বু তোমার মার্কশিট পাইছি। আমি বলে, আল্লাহ, মার্কশিট পেয়ে গেছে, কি একটা অবস্থা। আমি বললাম যে আচ্ছা, মানে গোল্ডেন তো জানি, মানে মার্ক কেমন পাইছে? বলে, আব্বু তুমি তো অনেক ভালো রেজাল্ট করছো, তুমি হায়ার ম্যাথে 100তে 100 পাইছো। হোয়াট? হায়ার ম্যাথে আমি 100তে 100 পাইছি? এর মধ্যে দেখি যে আমার আরেকটা ফ্রেন্ড আসতেছে, ও বলতেছে যে দোস্ত মার্কশিট বের হয়ে গেছে, মার্কশিট দেখতে হবে। আমি বললাম যে আচ্ছা আব্বু ঠিক আছে, আমি একটু দেখি কারোর কাছে দেখতে পারি কিনা। তারপরে আমি আমার বন্ধুর কাছে গেছি, বন্ধুর কাছে যে বলছে, দোস্ত দোস্ত আমার একটু রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা দে না। তো হলো কি দিছে। তারপর হলো গিয়ে আমি দেখি বাংলায় 162, ইংরেজিতে 170, জেনারেল ম্যাথে 96 অ্যান্সার করছিলাম না, জেনারেল ম্যাথে আমি পাইছি 94। 96 অ্যান্সার করে জেনারেল ম্যাথে আমি 94 অ্যান্সার পাইছি। ওকে, এরপর হচ্ছে কেমিস্ট্রিতে আমার এখন মনে আছে 96, ফিজিক্সে 98, আইসিটিতে আমাদের সময় 50 ছিল, 50-এ 85 পাইছিলাম। এন্ড দেন কামস দা হায়ার ম্যাথে 100, আর বায়োলজিতে আমি 88 পাইছিলাম। আমি জাস্ট আমার হায়ার ম্যাথের রেজাল্টটা দেখা না, মানে আমার মনে হয়েছে যে এই যে আমি একটা বছর এতটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছি, ডিপ্রেশনটা আমার নিমেষে না হয়ে গেছে না। আই ডিড ইট এন্ড আই মেড ইট। আমি হায়ার ম্যাথে ফাইনালি আমার যে এটা ইয়া ছিল, আমি যেই ছেলে প্রিটেস্টে হায়ার ম্যাথে ফেল করছি, ওই ছেলে এসএসসি তে হায়ার ম্যাথে 100 আউট অফ 100 পাইছে। মানে ওই টাইমের যে ফিলিংসটা, ওই ফিলিংসটা না সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের। এবার তোমাদেরকে হচ্ছে গিয়ে বলি, তোমাদের সাথে পার্টিকুলারলি এই জিনিসটাই হবে। তার কারণটা কি? তোমাদেরকে আমি পড়াইছি, শুধু আমি পড়াই নাই, তোমাদেরকে আমাদের এন্টারটেনমেন্টস এর টিচার প্যানেলের সবাই পড়াইছে, এবং এসএসসি 25 ব্যাচ, যেটা এখন এইচএসসি 27 ব্যাচ, তোমাদের উপরে আমাদের পুরো টিচার প্যানেলের না একটা ভরসার জায়গা আছে। ওরা পারবে, এই ব্যাচটা পারবে, এই ভরসার জায়গাটা আছে। এবং আমি বিশ্বাস করি এই যে তোমার ভরসার জায়গাটা, এটা তোমার হচ্ছে রাখতে পারবা, এবং তোমরা নিজেদের উপরে এই মুহূর্তে ভরসা রাখো। আর এই জিনিসটা সবসময় হচ্ছে মাথায় রাখো যে ভাইয়াদের আমাদের উপর ভরসা আছে, আমরা আমাদের একদম
সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছি, এর উপরে অ্যাকচুয়ালি যাওয়ার পসিবল না। উপরে আল্লাহ ছিল, আল্লাহ আছেন, নিচে ভাইয়ারা ছিল, ভাইয়ারা আছেন, বাকিটা আল্লাহ ভরসা। জাস্ট এতটুকু ভরসা নিজের উপরে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রাখো, যারা অন্যান্য ধর্মের রয়েছে নিজ নিজ সৃষ্টিকর্তার উপরে রাখো। আর এই জিনিসটা বিশ্বাস করো, ভালো রেজাল্টটা তোমার কাছেই আসবে, কারণ তুমি কষ্ট করছো। যারা কষ্ট করে তাদের কেষ্ট মেলে। উৎকৃষ্ট প্রমাণ আমি হায়ার ম্যাথে ফেল করছিলাম প্রি টেস্টে, এরপর থেকে প্রত্যেকটা দিন আমি হায়ার ম্যাথে কাজ করছি, প্রত্যেকটা দিন রাত্রেবেলা আমি হায়ার ম্যাথের এমসিকিউ সলভ করছি আর কাঁদছি যে আমি পারতেছি না কেন, আমার দ্বারা হইতেছে না কেন, এটা কি এমন জিনিস যে আমি ফেল করছি। আমার মতো স্টুডেন্ট যে গত 9 বছরের হলো 1 থেকে 10-এর বাইরে যায়নি। সো এই জিনিসটাই এট দ্য এন্ড অফ দ্য ডে একটাই তোমাদেরকে হলো অনুরোধ করব, নিজের উপরে ভরসা রাখো। ওকে, তোমাদের সবার জন্য অবভিয়াসলি সব সময়ের জন্য হলো গিয়ে অনেক অনেক হচ্ছে গিয়ে দোয়া থাকে, এবং এই দোয়াগুলা অলওয়েজ হলো গিয়ে তোমাদের জন্য থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা হলো গিয়ে কোথায় ছিলাম? এখানে ছিলাম। আসো আমরা আবার একটু হলো কবিতার মধ্যে হলো গিয়ে চলে যাই। সো আমি বিদ্রোহী সুত, বিশ্ববিধাত্রীর সুত বলতে আমরা কি অলরেডি হলো গিয়ে বুঝাইছি। সুত মানে হচ্ছে সুতানা, সুত মানে হচ্ছে তোমার পুত্র, ঠিক আছে? এরপর দেখি মোটামুটি হচ্ছে এতটুকু গেল। এরপরে হচ্ছে কি তোমার এখানে দেখাচ্ছে যে কবিকে অ্যাকচুয়ালি দমন করা যায় না, কারণ কবি হলো কি অনেক পাওয়ারফুল একজন মানুষ, অন্যায়ের এগেইনস্টে। এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে কি বলা হলো। ডান। সো আগাই সামনের দিকে আমরা এবার। তারপর হচ্ছে গিয়ে এখানে বলা হচ্ছে, কবি আবার হলো বলতেছেন, বলবীর চির উন্নত মমশির আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। এখানে কবির দুইটা জিনিস হলো প্রকাশ পেয়েছে, একটা হচ্ছে কবির পজিটিভ দিক, একটা হচ্ছে তোমার কবির নেগেটিভ দিক। কবি বলতেছেন আমি সৃষ্টি, আমি ভালো মানুষের জন্য সৃষ্টি, আমি লোকালয়, যারা হলো সৎ মানুষ তাদের জন্য হচ্ছে গিয়ে আমি লোকালয়। এরপরে দেখি কবি, এইগুলা হচ্ছে কবির পজিটিভ দিক। আমি ধ্বংস, আমি অন্যায়ের জন্য ধ্বংস, আমি শ্মশান, আমি অন্যায়ের জন্য শ্মশান। দ্যাটস ইট। মোটামুটি হচ্ছে এখানে মোটামুটি যাবতীয় বিষয় বলা হচ্ছে কবির সত্তা সর্বাবস্থায় সকল জায়গায় বিরাজমান। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, বিআই কোর্সে ক্লাস কবে থেকে শুরু হবে? সুন ক্লাস শুরু হবে। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা হচ্ছে পোল দিই এখানে। পেইড ব্যাচে নাই, যারা যারা পেইড ব্যাচে আছো তারা হলো গিয়ে, আচ্ছা এখানে আমি একটা পোল করতেছি, কারা কারা পেইড ব্যাচে আছো। আমি একটা পোল করলাম, যারা যারা পেইড ব্যাচে আছো তারা হলো কি ইয়েস দিবা, যারা যারা পেইড ব্যাচে নাই তারা হলো কি নো দিবা, ঠিক আছে? আমি হলো কি একটা পোল দিলাম, ঠিক আছে? একটু কাইন্ডলি তোমরা একটু কমেন্টে মানে পোলে একটু ভোট দিয়ে জানায় দাও, ঠিক আছে? ওকে, সো এতটুকু তো আমরা মোটামুটি বুঝলাম। আসো পরের পার্টটাতে। এরপর হলো কি দেখি, আমি অবসান নিশাবসান। এখানে অবসান বলতে বোঝানো হচ্ছে তোমার অন্যায়ের শেষ। অবসান বলতে কি বোঝানো হয়? অবসান বলতে বোঝানো হয় তোমার অন্যায়ের শেষ। নিশাবসান, নিশাবসান বলতে কি বোঝানো হয়? নিশাবসান বলতে হলো গিয়ে বোঝানো হয় তোমার কারা কারা পেইড ব্যাচে আছো তারা তারা ইয়েস দাও, যারা যারা নাই তারা তারা নো দাও। নো দিও কিন্তু, ঠিক আছে? মানে নাই বার যদি অ্যাভয়েড করেছো তাহলে কিন্তু হবে না। আমি অবসান মানে অন্যায়ের শেষ, আমি নিশাবসান মানে রাতের শেষ অবস্থা। মানে কবি বলতেছেন আমি যে কোনো প্রকার অন্যায়ের অবসান, ঠিক আছে, একদম হলো গিয়ে ধ্বংস অবস্থা। আচ্ছা, পেইড ব্যাচের স্টুডেন্ট বলতে কিন্তু তোমার নতুন যে ব্যাচটা আছে এইচএসসি 27 ব্যাচের, এইচএসসি 27-এর যে তোমার নতুন যে কোর্সটা, নিউ ব্যাচে তোমার হলো গিয়ে কারা কারা পেইডে আছো কারা কারা নাই সেটা বলছে। ওকে,
এরপরে দেখি আমি ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণী সুত মানে হচ্ছে কি তোমার দেবতার দেবীর পুত্র, মানে বেসিক্যালি বোঝানো হচ্ছে কি পৃথিবীর পুত্র। ওকে, হাতে চাঁদ ভালে সূর্য। এখানে তোমার ভাল বলতে বোঝানো হয় গালে, ঠিক না? ভুল বললাম, ভাল বলতে বোঝানো হয় কপালে, কপালে সরি, ভাল বলতে বোঝানো হয় কপালে। মানে কবি বলতেছেন যে হাতে চাঁদ, চাঁদ দিয়ে বুঝায় কবি হলে ভালোবাসা প্রকাশ করতেছে। আর কপালে সূর্য, সূর্য দিয়ে বুঝায় তোমার প্রতিবাদ, সূর্য দিয়ে বুঝায় বেসিক্যালি প্রতিবাদ। এরপর দেখি মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। এখানে তোমার দুটো বিষয় বোঝানো হচ্ছে। রণতুর্য দিয়ে কি বোঝানো হয়? রণতুর্য দিয়ে তোমার বোঝানো হয় বেসিক্যালি যুদ্ধ, মানে যুদ্ধের যে তোমার অস্ত্র শস্ত্র রয়েছে বা যুদ্ধের যে তোমার হলো বাদ্যযন্ত্র রয়েছে সেটা। আর বাঁকা বাঁশের বাঁশুরি, এটা দিয়ে কবি যে ভালোবাসার প্রতীক সেটা বোঝানো হচ্ছে। অর্থাৎ কবি বলতেছেন আমি ভালো জিনিসের জন্য ভালোবাসা দেই, আর খারাপ জিনিসের জন্য তোমার যুদ্ধ ঘোষণা করি। দ্যাটস ইট। ক্লিয়ার আমরা সবাই? এতটুকু কি আমরা বুঝতে পারছি? কারোর আর কোনো ডাউট আছে? ওকে, আমরা এবার তোমাদেরকে হলো গিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই দেখতে পাচ্ছি তোমার সম্পূর্ণ কবিতাটা একবার আবৃত্তি করেন প্লিজ। এটা পেইড ব্যাচে করবো, এখানে অ্যাকচুয়ালি করবো না আজকে, আর গলা আমার শক্তি নেই। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে কিভাবে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে। চলো তোমাদেরকে একটু এক ফাঁকে এই জিনিসটা দেখাই দিই, ঠিক আছে? পরে আবার মূল কবিতাতে আসবো। খুবই সিম্পল, আমরা যে কোনো একটা সার্চ ইঞ্জিনে চলে যাবো। আমরা ক্রোমে গেলাম, ক্রোমে যে আমরা হচ্ছে গিয়ে লিখবো 10ms, লিখে সার্চ দিব। 10ms লিখে সার্চ দিলে প্রথম এটা চলে আসবে, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে হচ্ছে আমরা যাব। যাবার পরে এখানে যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে আমরা খালি নিজের ব্যাচ নেমটা লিখে সার্চ করব। দেখো সব চলে আসছে, যেরকম ফার্স্টে দেখতে পাচ্ছি তোমাদের জিওগ্রাফি হাবিজাবি এগুলো চলে আসতেছে। একটু নিচে নামি, একটু নিচে নামি, একটু নিচে নামি, নিচে নেমে আচ্ছা সেকেন্ডটাতে যাই, বাংলা কোর্সে ভর্তি হব। এই যে আমার বাংলা, এই যে আমার বাংলা চলে আসছে, আমার আর ফারহান ভাইয়ের ছবি দেওয়া আছে। এই যে বাংলা যে কোর্সটা চলে আসছে। এবার এই বাংলা কোর্সের এখানে কিন্তু কোর্স সম্পর্কে বিস্তারিত যাই, সবকিছু দেওয়া রয়েছে। তোমাদের জন্য আমি নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে কি তোমার বাংলার অ আ ক খ। এখানে বাংলা সেকেন্ড পেপারের উপরে তোমার 10টা হ্যান্ড রিটেন নোট দেওয়া আছে, টাইপ করা বাট নিজেদের হাতে লেখা আর কি, নোট দেওয়া আছে। এই নোটগুলা পড়লে তোমার বাংলা দ্বিতীয় পত্রের একটা নিজস্ব নোট হয়ে যাবে, তোমার সেপারেটে নোট করা লাগবে না, খালি এগুলা পড়লেই হবে, ঠিক আছে? সো তোমরা এই জায়গা থেকে বাংলাটা পেয়ে যাওয়া, বাংলার অ ক খ থেকে বাংলা দ্বিতীয় পত্র প্রথম পত্রের জন্য আমি নোট করতেছি, এখন শেষ হয় নাই, তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে এটা বেসিক্যালি চলে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো এখানে যেরকম অনেকেই হলো গিয়ে আমাদেরকে কথাবার্তা বলছে, যেরকম যদি দেখি সুমাইয়া সুলতানা কি সাইমা সুলতানা কি বলছে। সত্যি বলতে এই কোর্সে ভর্তি হয়ে অনেক কিছু শিখতে এবং বুঝতে পেরেছি কিভাবে পড়াশোনা করলে এইচএসসি ও অ্যাডমিশন, আমাদের টার্গেট হচ্ছে এইচএসসি থেকে তোমার অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে সার্ভিস দিয়ে যাওয়া। এখন সবকিছু বুঝতেছি, অলরেডি আমাদের এই কোর্সটায় 1146 জন কিন্তু জয়েন করে ফেলছে। এই সব কিছু বাদ দাও, বাট একটা কথা অনেকেই বলতেছিল যে ভাইয়া আর্লি বার্ড অফার শেষ, 3000 টাকার কোর্স ভাইয়া কষ্ট হয়ে যাচ্ছে। তাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আমি নিয়ে আসছি। সারপ্রাইজটা কি? কোর্সটি কিনুন অপশনে যাবা, এগিয়ে জানে যাবা। তো আমার কোর্সের প্রাইস কত? 3000 টাকা না? আসো প্রথম 100 জন শুধুমাত্র এই অফারটা পাবা। তুমি কোর্সের এখানে একটা প্রোমো কোডে অপশন আছে, প্রোমো কোড প্রেস করবা। প্রেস করার পরে সেখানে হচ্ছে তুমি লিখবা ফারসিম, FARSIM, ফারসিম HSC 27, আমার নাম লিখবা, তারপর নিজের ব্যাচের নাম লিখবা ফারসিম HSC 27। লেখার পরে যেই না সাবমিট করবা, ইনস্ট্যান্ট দেখো সাবমিট করলা আর দেখো আমার কোর্সের প্রাইস কত ছিল? কোর্সের প্রাইস ছিল তোমার 3000 টাকার কোর্সের প্রাইস কমে হয়ে গেল আমার 2500 টাকা। সো
প্রোমো কোডটা কি? ফারসিম এইচএসসি 27। সবাই এখন মানে ওই নাম জপার মতো বলো, ফারসিম এইচএসসি 27, ফারসিম এইচএসসি 27, ফারসিম এইচএসসি 27, যারা এখনো কোর্সে পারচেজ করো নাই। সো তোমরা এই নামটা দিলেই 500 টাকার কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এবং এই যে ডিসকাউন্টটা অ্যাভেলেবেল থাকবে প্রথম 100 জনের জন্য। সো টাইম খুবই কম, সবাই খুব র্যাপিডলি ভর্তি হচ্ছে। যখন আমি এইটা হলো গিয়ে দেই, মানে এই কোডটা যখন আজকে আমি সকালবেলা দিই, তখন মেবি আমাদের 1115 জনের মতো স্টুডেন্ট এনরোল করছিল। এখন সেই এনরোলমেন্ট দ্বারা 1146 জন হয়ে গেছে। তার মানে অলরেডি যদি আমি চিন্তা করি 15, 25, 35, 45, হ্যাঁ অলরেডি তোমার কি 30 জন ভর্তি হয়ে গেছে। সো আর কিন্তু 70টার মতো সিট খালি আছে। তোমরা যারা এইভাবে হচ্ছে যারা এনরোল, তারা তো এনরোলডই, যারা এনরোলড না তারা কিন্তু ফারসিম এইচএসসি 27 দিয়ে 500 টাকা ডিসকাউন্ট নিয়ে এই কোর্সে এনরোল করে ফেলতে পারো। অলরেডি 30টা সিট বুক হয়ে গেছে আর 70টা সিট বাকি মাত্র। ওকে, সো দিস ইজ দ্য সিনারিও। এন্ড আমি এতটুকু বলতে পারি, আচ্ছা তোমরা তো আজকে আমাদের ক্লাস করলাম, অনেকেই আছো পেইড বেসিস স্টুডেন্ট, অনেকে আছে পেইড বেসিস স্টুডেন্ট না। তোমরা একটু কাইন্ডলি আমাকে বলো তো, যেইভাবে হচ্ছে তোমাদের আজকে পড়ালাম যদি তোমরা পেইড ব্যাচে হলেও কি সার্ভিস পাও? এইভাবেই তো দিব অ্যাকচুয়ালি, আমি এইভাবেই তো পড়াই, আমি তো পড়ানোর স্টাইল থেকে আর বেরোতে পারবো না। হাউ ওয়াজ ইট? ইজ ইট গুড টু ইউ? এটা কি তোমাদের জন্য ভালো লাগছে না খারাপ লাগছে? একটু কাইন্ডলি জানাও তো। হাউ ওয়াজ ইট? মানে আমি যে স্টাইলে পড়াইলাম, এই পড়ানোটা তোমার কাছে ভালো লাগলো কিনা একটু কাইন্ডলি জানাও তো। আর যারা এখনো এনরোল হও নাই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ এনরোল হয়ে যাও, বাট ডোন্ট মিস ইট। এই চান্সটা মিস করো না, কারণ দেখো তুমি মাত্র 2500 টাকায় এন্টায়ার এইচএসসি পর্যন্ত কোর্সটা পেয়ে যাচ্ছ। কোর্সটা হচ্ছে কি তোমার 8 মাসের পরে তোমরা হলো এইচএসসি পর্যন্ত হলো কি রেকর্ডেড অবস্থা ক্লাসগুলো পাবা। ওকে, আচ্ছা তোমার হলো গিয়ে যদি পোস্ট অ্যাপ্রুভ হয় জানায় দেওয়া হবে, ঠিক আছে, চিন্তা করো না। যাদের হলো গিয়ে পোস্ট ভালো লাগবে তাদেরটা খালি অ্যাপ্রুভ করা হবে। ওকে গ্রেট। তো তোমরা মোটামুটি অনেকেই হচ্ছে কি আমাকে বলছো ক্লাসটা হলো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বেসিক্যালি আমি এখন ক্লাসটা এখানে শেষ করব। এন্ড এখানে দেখো আরো অনেক কিছু রয়েছে, বের হয়ে দেখাই বেটার হয়। দেখো